Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আজকে তিনজন মানুষ আমার অনুষ্ঠানে চলে এসেছে টকিং স্ট্রেট উইথ সন্দীপ অনলি অ্যাট জাস্ট নিউজে। তাদের নতুন করে কোনো রকম কোনো ইন্ট্রোডাকশনে কিন্তু প্রয়োজন নেই। তাদেরকে আমরা তাদের ফিল্ডে প্রত্যেকেই চিনি, প্রত্যেকেই জানি। আজকে একজন ওকালতি সেগমেন্ট থেকে এসেছেন, অ্যাডভোকেট মানুষ এসেছেন, একজন সোশ্যাল ওয়ার্ক করেন তিনি এসেছেন, আর অবভিয়াসলি আরেকজন আমাদের ফিল্ড থেকে রিনাউন্ড ডিরেক্টর এসেছেন। আমি তাদেরকে আলাপ করে দেবো আপনাদের সঙ্গে। বাট আজকে আমার মনটা ভাবলাম যে একটু গান গিয়ে একটু যদি অনুষ্ঠানটা শুরু করি, যদিও আমি গায়ক নই, বাট একটু চেষ্টা করতেই পারি যে একটা ছোট গান হতেই পারে। তো এই গানটা মানে যখন মানুষ একটু খুব দুঃখে থাকে, মানুষ একটু খুব বলবো না যে একটা কিছু ক্রাইসিসের মধ্যে থাকে, তখন সেই গানটা আমার মনে হয় মানুষকে, কিন্তু সেই ক্রাইসিসটাকে ওভারকাম করার জন্যই গান। তো আমি চেষ্টা করছি গানটা গাওয়ার। আমি জানি না কি হবে, খারাপ হলে আপনারা প্রত্যেকেই বকে দেবেন, যেটা আমার দর্শকরা করে, ভুল হলে সেটাও ধরিয়ে দেয়। আর অবশ্য এখন কেউ ভুল ধরায়নি, সবাই বলেছে ভালোই হচ্ছে, সেই জন্য আমি চেষ্টা করছি গানটা। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। কিন্তু ডুবতে দেব না, নৌকো কখনো ডুববে না, নৌকো সবসময় ভাসতে হবে। তো এই যে বললাম, গানে যখন বলছি ডুবে যাও, ডুবে যাওয়া মানে কিন্তু আমাদেরকে জ্ঞানের সমুদ্রে ডুবতে হবে, আমাদেরকে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে, এবং আমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ হতে হবে। এবার এই প্রশ্নটা অনেকজন বলবে, মানুষ তাহলে কি আমরা মানুষ নই? মান আর হুশ দুটো কিন্তু থাকলেই মানুষ হয়। এখন আমরা অনেক রকম ঘটনার সম্মুখীন হয়েছি লকডাউনের সময়। সত্যিকারে সেই সমস্ত ঘটনা দেখলে কিন্তু আমাদের সত্যিই মনে হয় সত্যি কি যারা আমাদের সঙ্গে আছে তারা মানুষ। বিভিন্ন জায়গায় দেখেছি আমরা স্বাস্থ্যকর্মী, পুলিশ অফিসার থেকে শুরু করে যারা আজকে আমাদেরকে সার্ভিস দিয়েছে লকডাউনের সময়, তাদেরকে খুব বাজেভাবে আমরা অ্যাসল্ট করেছি, ফিজিক্যালি অ্যাসল্ট করেছি। এটা আমাদের ঠিক করা না, হয়নি। এবং কি আমরা আমাদের পশু পাখি, সেদিন রিসেন্টলি কেরলে ঘটেছে একটা প্রেগনেন্ট এলিফ্যান্টকে কিভাবে মারা হয়েছে, সেগুলো ঘটনাগুলো কিন্তু সত্যি আমাদের মধ্যে একটা দাগ কাটার মতো ঘটনা। আজকে আমরা কিন্তু কখনোই ভুলে যাব না, কখনোই আমরা ভুলে যাব না যে সাধু, একটা রিসেন্টলি একটা জায়গায় ঘটেছিল, একজন সাধুকে মেরে ফেলা হয়েছিল, কিছু লোক গিয়ে সেখানে মেরে ফেলে। তো এই ঘটনাগুলো কিন্তু সত্যি ভাবার বিষয়। মানুষ এগুলো কিন্তু নিয়ে বেশি আলোচনা করে না, মানুষ ভুলে যায়। মানুষ হচ্ছে হলো আমার যতক্ষণ অব্দি হচ্ছে না, ওই করোনার মতো, করোনার যেমন অ্যাওয়ারনেস মানুষদের মধ্যে নেই, আমার যতক্ষণ অব্দি না হবে ততক্ষণ অব্দি আমি মাস্ক পরবো না, ততক্ষণ অব্দি আমি নিজেকে স্যানিটাইজ করবো না। কেন করবো? করে কি হবে? এটা মানসিকতা মানুষের মধ্যে। এই মানসিকতাটাকে আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে। আমার শোটা দেখে যদি 10 জন, 15 জন, 20 জন, কি 100 জন, কি 200 জন, কি 10,000 লোক যদি অ্যাওয়্যার হতে পারে, আমার সেটাই কিন্তু বেশি পাওয়া। আমার মনে হয় অ্যাওয়্যার করাটা আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে বেশি ইম্পর্টেন্ট। Precaution is better than cure, prevention is better than cure. So a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে এই করোনা ভাইরাস যে লকডাউন হয়, সেই লকডাউনে আমাদের প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু ইকোনমিক্যালি এফেক্টেড হয়েছে, কম বেশি। একটা কি দুটো সেগমেন্ট বাদ দিয়ে ফুড প্রসেসিং ইউনিট হয়তো এফেক্টেড বেশি একটা হয়নি, আর মেডিসিনের বিজনেস এফেক্টেড হয়নি। তবু কিছু কিছু জায়গায় বলেছে তারা হয়েছে, কম হয়েছে, কিন্তু হয়নি ততটা। আমার মনে হয় ম্যাক্সিমাম লোক হয়নি, বাট বাকি সমস্ত সেগমেন্ট কিন্তু কম বেশি এফেক্টেড হয়েছে। অ্যান্ড ইনফ্যাক্ট এখন যখন লকডাউন নেই, এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লকডাউন রিল্যাক্স হয়ে গেছে, আমাদের রাজ্যে হয়েছে এবং আমাদের কেন্দ্রেও হয়েছে, কিন্তু এটা করতেই হবে, রাজ্য কেন্দ্র দুজনকে করতে হবে, কারণ ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আজকে বেঁকে গেছে, সেটা বুঝতে হবে। আজকে আমাদেরকে ইকোনমিটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। করোনাতে যারা মারা যাচ্ছে সত্যি তাদের জন্য আমার সমবেদনা, তাদের জন্য আমার ভাবনা চিন্তা, আমার কন্ডোলেন্সেস টু দেম অ্যান্ড টু দেয়ার ফ্যামিলি। বাট আজকে যে জায়গায় আমরা পড়ে গেছি, ফাইন্যান্সিয়ালি আমাদের ব্রেকডাউন হয়ে গেছে, বিভিন্ন রকম কোম্পানি আজকে বন্ধ হয়ে গেছে, বহু যুবক যুবতীরা, মেনি পিপল
আজকে কিন্তু তারা রিসেশনে হয়েছে, তাদের কিন্তু দে হ্যাভ বিন লেড অফ ফ্রম দেয়ার কোম্পানি, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এই সমস্ত ঘটনা দেখার জন্য কিন্তু আজকে লকডাউনটাকে আস্তে আস্তে রিল্যাক্স করা হচ্ছে। তো আমাদেরকে যদি বাঁচতে হয়, আমাদের একটাই উপায়, দ্যাট ইজ প্রিভেনশন অ্যান্ড প্রিকশন। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রিকশন ইজ বেটার দেন কিওর। আমি আজকে কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি, আমি আমার কাজে যাচ্ছি, আমার অফিস যাচ্ছি, শুটিং প্ল্যান করছি। তো এগুলো যেহেতু করছি, তো আমাকে যেহেতু করতে হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা সময় এই বাড়িতে ঢুকেও নিজের আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করেছি নিজেকে, দেন আমি ধুয়েছি, হাত পা ধুয়েছি, নিজের মুখ চোখ ধুয়েছি। ধোয়ার পরে কিন্তু আমাকে কিন্তু নিজেকে স্যানিটাইজ করতে হবে, নিজেকে কিন্তু প্রিকশনটা নিতে হবে। যদি আমি ওটা না নিই তাহলে কিন্তু কিছু হবে না। আরেকটা আমি বলবো, আতঙ্ক নয়, সতর্ক হতে হবে মানুষ। আতঙ্কিত হবেন না, সতর্কতা নিন, কারণ এটা যদি এই সময় না করেন তাহলে কিন্তু খুব মহা সমস্যা। এই সময় দাঁড়িয়ে আমার একটা জিনিস মনে হয়, করোনা ভাইরাসের যদি আমরা ডেথ রেট দেখি, মর্টালিটি রেট দেখি, সেটা কিন্তু বেশি নয় এই সময় দাঁড়িয়ে অন্তত। তো এই জায়গাটা দেখতে গেলে কিন্তু এটা সংক্রমণ রেট, ইনফেকশনের যে রেটটা আছে সেটা কিন্তু অনেক হাই। সেই জন্য আবার আমরা অবভিয়াসলি প্রিকশন নেব। আর এমনিতে আমার মনে হয় যে কোনো রোগে আমাদের প্রিকশন নেওয়াটা বাধ্যতামূলক। কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদেরকে ভাবতে হবে যে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন, দ্যাট ইজ দ্য মূল মন্ত্র। তো আমাদের মধ্যে যারা আজকে গেস্ট আছে আমি তাদেরকে একটু আলাপ করে দিই। আমাদের মধ্যে আছেন মিস্টার প্রশায়ন মুখার্জি, ইজ দ্য অ্যাডভোকেট অফ হাইকোর্ট। A warm welcome to Prashant Mukherjee in our show, Talking Straight with Sandeep, only at Just News. Thank you, Sandeep. Thank you, Suchandra, and also your team for inviting me in this show. এটা তো আমার জানানো উচিত তোমাকে, তুমি এসেছো সুচন্দ্রার ইনভিটেশনে, সত্যি আমার খুব ভালো লাগলো। এবং একজন নতুন মানুষকে পেলাম আজকে প্রথমবার, প্রশায়নকে। আমার সঙ্গে প্রশায়নের অনেক দিনের আলাপ নয়, এই সুচন্দ্রার সূত্রেই আলাপ হলো। তো খুব ভালো লাগলো প্রশায়নকে পেয়ে আজকে শোতে, খুব ভালো মানুষ। তো আরেকজনকে আমি আলাপ করাবো, তিনি হচ্ছেন অরিন্দম ভট্টাচার্য। হি নিডস নো ইন্ট্রোডাকশন, হি ইজ প্রফেশনালি হি ইজ আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট CA, and he is a filmfare award winning director for his debut film called অন্তর্লীন। অন্তর্লীন আমরা প্রত্যেকেই দেখেছি, আমিও দেখেছি। দীপঙ্কর কররা এবং লিজেন্ডারি অ্যাক্ট্রেস মমতা শঙ্করের কাজ, মানে সেটা আমার সত্যি ভাবা যায় না, এত সুন্দর একটা কাজ ওটা। Then his second film was Flat Number 609, তনুশ্রী চক্রবর্তী and আবির চ্যাটার্জি। Fantastic film, আমি নিজে গিয়ে হলে দেখেছি, that was a really great creation. And obviously his upcoming film is coming called অন্তর্ধান। সত্যি আমি অপেক্ষায় আছি অন্তর্ধান কবে রিলিজ হবে। It is a fantastic project. And he has produced a series of interviews on Satyajit Ray's actors called অচেনা মানি। রিসেন্টলি আমি দেখেছিলাম, ওটা রিলিজ হয়েছিল। তো a warm welcome to অরিন্দম ভট্টাচার্য in my show Talking Straight with Sandeep, only at Just News. He is from Delhi, Gurgaon. It is so. থ্যাঙ্কস সন্দীপ। অ্যান্ড তোমাকে, সুচন্দাকে আমি অনেকদিন ধরে চিনি, তো তোমার শোতে প্রথম আসা আমাদের, তো খুব ভালো লাগছে। আর আমাদের মনে হয় এই যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি রেলেভেন্ট ইন টুডেজ কনটেক্সট। তো ডেফিনেটলি আশা করি দর্শকরা এনজয় করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম। And we have Mohammad Khalik bhai with us. He is West Bengal State Vice President of Trinamool Congress Minority Cell, Human Rights Journalist Association of India উনি President, and All India Haji Foundation South 24 Pargona উনি President. A warm welcome to Mohammad Khalik bhai in our show. Thank you Sandeep, thank you. কেমন আছো? খালিক ভাই সব ঠিকঠাক? অল ওয়েল? একদম। তো বিফোর স্টার্টিং দ্য শো আই উইল লাইক টু থ্যাঙ্ক সুচন্দ্রা বানিয়া। যেমন সবাই সুচন্দ্রাকে থ্যাঙ্কস করছে, আমিও জানাবো থ্যাঙ্কস সুচন্দ্রা বানিয়াকে, হু ইজ দ্য CEO of Just News and Just Studio. She has initiated this great idea of Talking Straight with Sandeep only at Just News. ও ভেবেছিল বলে এরকম একটা আমি শো করতে পারলাম, তো থ্যাঙ্কস টু হার। And obviously I would like to thank the team, the back team, Chandrodaya, Pratik, Soumita, Aruni, our editor Soumita, because they are the main team who are making this program a great hit. I am only the face, nothing else. ওরা যদি না থাকতো এই প্রোগ্রামটা এতটা প্রমোটেড হতো না, এইভাবে ভালোভাবে হতো না সবকিছু। তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো। মেনি পিপল হ্যাজ আস্কড মি ভেরিয়াস কাইন্ড অফ কোয়েশ্চেন্স। আমি তাদের জন্য একটা কথাই বলবো, আপনারা প্লিজ জাস্ট নিউজের পেজে যান, JUSTNEWS, ওখানে লগ ইন করুন। ইউ ক্যান গেট অল দ্য ইনফরমেশনস দেয়ার, অ্যান্ড অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়ারি উইথ মি, he or she can just leave a message in my official Facebook ID page, Sandeep Bhattacharya, SANDWPBHATTACHARYA. That's my official Facebook ID page. Don't go to my profile because already my 6 profiles are blocked.
সো ওখানে আমি মেসেঞ্জারে পাবো না। তো আপনারা আমার সঙ্গে পেজে কানেক্টেড হন, সেটা অনেক বেটার হবে। আই উইল শিওরলি রিভার্ট ইউ অল ব্যাক। তো আমি প্রশ্নের মধ্যে যাচ্ছি। প্রথমেই আমি একটাই প্রশ্ন, লকডাউন, এই সময় দাঁড়িয়ে যে লকডাউন হয়েছে এবং লকডাউনের ফলে আমরা সবাই শুনেছি ওয়ার্ক ফ্রম হোম। এই যে ওয়ার্ক ফ্রম হোম কথাটা তিনটে সেগমেন্টে অরিন্দম দা সেগমেন্টে বলবে ওয়েদার ইট ইজ পসিবল অর নট। খালিক ভাই সেগমেন্টে হয়তো ওয়ার্ক ফ্রম হোম পসিবল নয়, বিকজ হি ইজ আ সোশ্যাল ওয়ার্কার। তো ওয়ার্ক ফ্রম হোম কিভাবে হবে, তাও মানে কিভাবে দেখছে সেটা, আর কিভাবে ও সোশ্যাল ওয়ার্কটা করেছে সেটা সবাইকে জানাবে। অ্যান্ড অবভিয়াসলি প্রশায়ন তো বলবেই, প্রশায়ন মুখার্জি বলবেই যে অ্যাডভোকেট হলে তো সেখানে ওয়ার্ক ফ্রম হোম কি আদৌ পসিবল? ক্লায়েন্টরা কি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে, মানে অ্যাডভোকেটরা কি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে, মানে ক্লায়েন্টরা করলেও অ্যাডভোকেটরা কি পারবে? সেগুলো নিয়ে ডিসকাশন হবে। তো আমি ফার্স্ট বলবো অরিন্দম দাকে বলার জন্য যে সত্যি কি সিনেমা বা টেলিভিশন বা আমাদের মানে ওটিটি প্ল্যাটফর্ম হোয়াট এভার, তো সেটা কি ওয়ার্ক ফ্রম হোম পসিবল, কি মনে হয়? আমার তো মনে হয় যে ওয়ার্ক ফ্রম হোম আমাদের সিনেমার ক্ষেত্রে মানে এক প্রকার অসম্ভব, মানে অলমোস্ট ইম্পসিবল বললেই বলা হয়। কারণ এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ, কোনো মানে যদিও শুটিং রিসেন্টলি চালু হয়েছে গতকাল থেকে, কিন্তু তাহলে ওভারঅল প্রচেষ্টা একটা চলছে যে এই লকডাউনের মাঝে কিভাবে করা যায়, কি করা যায়। কিন্তু আলটিমেটলি সিনেমা জিনিসটা না সম্ভব হলেও আমার মনে হয় যে ছোটখাটো শর্ট ফিল্ম বা ছোটখাটো মোবাইল শুট সেগুলো সম্ভব লকডাউনে। কিন্তু কি হয়, একটা মোবাইলের থ্রু দিয়ে সেটা একটা পার্টিকুলার স্কেল অবধি যেতে পারে, তার বাইরে বেরোতে পারে না। তো ছোট লেভেলে বা ছোট স্কেলে সেটা সম্ভব, কিন্তু এটা বড় স্কেলে কখনোই সম্ভব নয়। আচ্ছা, আরেকটা তোমাকে ভাইটাল প্রশ্ন করব যে বড় স্কেলে পসিবল নয়, আর এখন আমরা দেখেছিলাম নানান রকম শর্ট ফিল্ম বা সবকিছু হয়েছে ওই মোবাইলে শুট করে। তো দ্যাট ইজ নট আ ফিউচার, দ্যাট ইজ নট অ্যান অল্টারনেটিভ, কারণ ওটাতে তো কোয়ালিটিটা কম্প্রোমাইজ হয়ে যাবে। দ্যাট ইজ নট অ্যান অল্টারনেটিভ ক্যারিয়ার বা অল্টারনেটিভ ফিউচার হতে পারে না। কারণ কেউ যদি সিনেমা জিনিসটাকে ভালোভাবে বোঝে বা শর্ট ফিল্ম জিনিসটাকে ভালোভাবে বোঝে বা হোয়াটএভার মিডিয়া দিয়ে আমরা কাজ করি, সেখানে ভীষণ ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া এটা। এবং ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া যখন দুটো লোক কথা বলছে বা তিনটে লোক কথা বলছে বা একটা গল্প বলা হচ্ছে, সেটা একটা ঘরের মধ্যে তুমি যদি সেভাবে চিত্রনাট্য সাজাও, একটা অ্যাক্টরকে দিয়ে করো, মেবি 1 or 2 গুড ফিল্মস আর পসিবল, বাট নট মোর দ্যান দ্যাট। ওকে, এবং তার মধ্যে টেকনিক্যাল ব্যাপারটা আছে যেখানে আমরা প্রপারলি শুট করি, বা সেটা একটা নভিস লেভেলে হতে পারে, একটা মানে আমি এই পয়েন্টটাতে একটা খুব ভালো জিনিস হাইলাইট করবো। অরিন্দম দা মানে প্রশ্ন করার সুযোগ করে দেয়, ওই জন্য অরিন্দম দাকে এত আমার কাছের মানুষ। খুব দামি পয়েন্ট বলেছে অরিন্দম দা, সেটা হচ্ছে যে সত্যিকারের এই সময় দাঁড়িয়ে যে মোবাইলে যে শুটগুলো হয়েছে, আমরা যেভাবে কাজ করে অভ্যস্ত যে ডিওপি থাকবে, এবার আমি তো আমার বাড়ির মা বা বাবা বা হোয়াট এভার যাকে, সে তো তাকে তো আমি বলতে পারবো না যে তুমি ডিওপির মতো শুট করো, তো সে তো সেটা তার তো সেটা অভিজ্ঞতা নেই, আর মোবাইল দিয়ে সেটা পসিবলও নয়। তো এই এবার আমাদেরকে কোয়ালিটির কথা ভাবতে হবে যে কোয়ালিটিটা কিভাবে করবো। আর আরেকটা ব্যাপার যে ফ্রেম সেন্স আমার হয়তো আছে, কিন্তু তারা কিভাবে আমাদেরকে নেবে ফ্রেমে, তো তাদের তো সেটা নেই, সবার বাড়িতে তো ডিওপি নেই। তো সেখানে কিন্তু দাঁড়িয়ে যেটা অরিন্দম দা খুব ভালো পয়েন্ট বললো, দ্যাট ইজ নট পসিবল এন্ড দ্যাট ক্যান বি অ্যান অল্টারনেটিভ। আরেকটা পয়েন্ট আমি অরিন্দম দার কাছে জিজ্ঞাসা করবো যে ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমি সোশ্যাল ডিস্টেন্সিং বলবো না, এই সময় দাঁড়িয়ে সোশ্যাল ডিস্টেন্সিংটা পসিবল নয়। আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি ফিজিক্যালি ডিস্টেন্সড হয়ে, কিন্তু সোশ্যালি কিন্তু আমরা এক হয়ে গেছি। তো ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কি সত্যিকারের শুটিং পসিবল? কারণ আমি এটা কিন্তু মানে খুব একটা বড় প্রশ্ন তোমার কাছে করলাম, কারণ তুমি ভাবো আজকে টেকনিশিয়ান আর্টিস্ট সবাই ফিজিক্যালি ডিস্টেন্স থেকে কিভাবে শুট করবে, তোমার মানে ভিউ পয়েন্টটা কিভাবে, যে এটা যারা করছে তারা কি পুরোপুরি রিস্ক ফ্রি তোমার মনে হয়, কি মনে হয় অরিন্দম দা? দেখো, এখানে দুটো পয়েন্ট আছে। একটা বললে যে তুমি আদৌ সেভাবে ফিল্মটা বানানো সম্ভব কিনা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা রিস্কটা কতটা। নাম্বার 1, দেখো রিস্কের ব্যাপারটা আমি বেশি ঢুকবো না, কারণ আমি এখনো জানি না যে এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কিভাবে শুট করা সম্ভব। কিন্তু একটা মানুষ, একটা ডিরেক্টর যখন একটা ফিল্ম লেখে বা তার প্ল্যানিং করে, সে কখনোই ডিস্টেন্স ব্যাপারটা মাথায় রাখে না, সে একটা গল্পকে চিন্তা করে, সেই গল্পটা বেস করে সে স্ক্রিপ্টটা লেখে, এবং স্ক্রিপ্টটা লেখে যাতে দর্শকরা দেখতে পায়। এবার সেই জিনিসটা তুমি যদি আজকে সিরিয়াল ভাবো, সিরিয়ালটাকে সিনেমা ভেবো না, কারণ সিরিয়াল জিনিসটা একেবারে অন্য। সিরিয়াল জিনিসটা হচ্ছে একটা ডায়লগ বাই ডায়লগ ফ্রেম, সেখানে আমি 2টো ফ্রেম বা 3টে ফ্রেম বা 16 করে এডিট করে লাগিয়ে বসিয়ে দিতে পারি, নট আ ইস্যু। ওকে, এবং যেভাবে সিরিয়ালটা ঘটে, কারণ সিরিয়ালের সময় কম,
খুব তাড়াতাড়ি প্রত্যেকটা এপিসোড নামাতে হয়, ওদের বেশি সময়ও থাকে না, তো দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে অফ ডুইং দ্যাট। সেখানে সোশ্যাল ডিস্টেন্সিংটা কিছুটা হলেও পসিবল, কিন্তু সিনেমায় যেখানে একটা ইন্টারেক্টিভ মিডিয়া, সেখানে তুমি একটা মানুষের সঙ্গে গল্প করছো, ঝগড়া করছো, ইমোশন দেখাচ্ছ। না, আরেকটা ব্যাপার অরিন্দম দা, তুমি ধরো এজ এ ডিরেক্টর, তুমি ধরো আমাকে বললে এইভাবে সন্দীপ আমি ভাবছি, মানে এই সিনটা এইভাবে করার কথা, আমি বললাম চলো অরিন্দম দা তুমি চলেছো, এবার আমি এজ এন অ্যাক্টর হয়তো ওটাকে আরো দারুণ করতে পারলাম আমার মতো করে, তুমি দেখলে ফ্যান্টাস্টিক হচ্ছে। তো তখন তো আমরা এই করোনার ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা কিভাবে করব কাজটা? আর সব থেকে বড় ব্যাপার, ফ্লোরে যেভাবে আমরা কাজ করি, হয় না, ফ্লোরে যেভাবে কাজ করি, একটা চা আমাদেরকে যে চা দিচ্ছে, সে আমি চাটা তার খেয়ে ফেলবো, তাহলে আমার করোনা হয়ে যাবে, টেনশন। একজন যে যারা অসুস্থ হয়েছে, সে তার কাছে গিয়ে আমি বললাম কেমন আছো, কি ব্যাপার, তাকে গায়ে হাত দিলাম, মানে বললাম যে কেমন আছো। তো একটা মানে আমরা যেভাবে অ্যাটাচড হয়ে কাজ করি, সেখানে মানে ফিজিক্যালি ডিস্টেন্সড হয়ে অন্তত সিনেমা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, মানে জানি না কিভাবে করতে হবে, কিন্তু জানি না। এবং হ্যাঁ, খুবই ডিফিকাল্ট, এবং ওইভাবে সিনেমা করাও যায় না, যেটা আমরা বলছি বটে। মেনলি এখন যেসব কথাবার্তাগুলো উঠে আসছে বা রুলস উঠে আসছে, মেনলি সিরিয়াল গুলোর উপর ভিত্তি করে। এখনো সিনেমা ফরম্যাটটা কিন্তু রেগুলেশন সেভাবে তৈরি হয়নি, এবং তৈরি হলেও কিছু করার নেই, কারণ অ্যাজ এ ডিরেক্টর আমি বলতে পারি, আমার যদি একটা লোককে বলা হয় দুটো লোকের মধ্যে 3 ফুট দূরত্ব থাকবে, আপনি এইভাবে ডায়লগ বলুন, তাই বলবো ভাই ছেড়ে দে, আমি আর সিনেমা বানাবো, দরকার নেই আমার। ওকে, তো ওইভাবে সিনেমা হয় না, ওইভাবে অন্য কিছু হতে পারে, সিনেমা হয় না, এবং সেটা আমার পরিষ্কার ধারণা। আমার রুলস এন্ড রেগুলেশন আমি মানবো না, শিল্পকে কখনো কিন্তু ক্রিয়েটিভিটিকে কিন্তু কখনো এইভাবে আটকে দেওয়া যায় না, আমার মনে হয় যে আটকানো যায় না, আটকানো সম্ভব নয়। এবং তুমি অল্টারনেটিভ ভাবতে পারো, 2-3টা সিনের অল্টারনেটিভ ভাবতে পারো, কিন্তু পুরো সিনেমাটার অল্টারনেটিভ তুমি ভাবতে পারো না, যে সবাই দূরে দূরে দাঁড়িয়ে আছে, তাহলে আমার দরকারটা কি? তাহলে আমি একটা করে তুলে আমি তোমার কাছে আসবো অরিন্দম দা, বাট আমি প্রশাসনের কাছে চট জলদি যাবো যে কি মনে হয় ওয়ার্ক ফ্রম হোম কতটা ইমপ্লিমেন্টেড করা যেতে পেরেছে বা করা গেছে এই লকডাউনের সময় তোমার প্রফেশনে? অ্যান্ড অবভিয়াসলি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ওকালতি কিভাবে করবে কোর্টে, সেটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। কি মনে হয় প্রশাসন মুখার্জি? ওকালতি কিভাবে করব সেটা তো ভবিষ্যতের ব্যাপার, কিন্তু এখনো অবধি যা পরিস্থিতি, সেখানে আমাদের তো ভিডিও কনফারেন্সিং এ সবকিছুই হচ্ছে, হ্যাঁ, মানে যেগুলো আর্জেন্ট ম্যাটার বলো এ বলো সবগুলোই হচ্ছে। যে এই কনসেপ্টটা, এই সিচুয়েশনটা না এলে আমরা বুঝতে পারতাম না যে আমাদের এরকম ভাবে সম্ভব। ঠিক আছে, যেমন আমরা তো ধরো পুরোপুরি লকডাউন শুরু হওয়ার পর থেকেই সমস্ত কোর্টেই, তোমার লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাই কোর্ট, সব জায়গাতেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই হচ্ছে, তবে সেটা আর্জেন্ট ম্যাটার। তো এইরকম ভাবে চলছে। এখন ব্যাপারটা হচ্ছে আগামী দিনে কিরকম, আমাদের কোর্ট তো খুলে গেছে, বিভিন্ন রকম প্রিকশন নেওয়া হয়েছে। এখন আমি শুনেছি কিছু অ্যাডভোকেটের কাছ থেকে যে এখন ম্যাক্সিমাম তারা কেস পাচ্ছে হচ্ছে বাউন্স চেক কেস, কারণ বহু কর্পোরেটের কাছে টাকা নেই, তারা চেক দিয়েছে কিন্তু বাউন্স করেছে, তো অ্যাডভোকেটের কাছে তারা গিয়ে বাউন্স চেক কেস হচ্ছে। আর প্রচুর ডিভোর্স কেসের নাকি ফাইল হচ্ছে, লকডাউনের পরে নাকি ডিভোর্স হচ্ছে বাড়িতে বাড়িতে, মানে এগুলো আমাকে অনেক বন্ধুরা বলছে যারা অ্যাডভোকেট আছে। আরো রেট সব সময়তেই হাই, ওটা ইনক্রিজিং, হ্যাঁ, ওটা আনফরচুনেট হলে ওটা ইনক্রিজিং, তো সেটা তো একটা ব্যাপার আছেই, কিন্তু মোটামুটি কাজ চলে যাচ্ছে। হ্যাঁ, এটা নরমাল সিচুয়েশন বলা তো কখনোই যায় না। তোমার ওয়ার্ক ফ্রম হোম তুমি করতে পারছো, মানে ওয়ার্ক ফ্রম হোম তুমি চালাতে পারছো? হ্যাঁ, চালানো যাচ্ছে, একদমই চালানো যাচ্ছে। মামলা প্রচুর ফাইলও হচ্ছে, হ্যাঁ, সেই সংখ্যাটা কম নয়, অনেক মামলা ফাইল হচ্ছে এবং হচ্ছে, কাজ হচ্ছে, একদম পুরো সবকিছু নয় মানে বন্ধ এরকম। ফিজিক্যাল তোমার কোর্ট খোলার পরে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কতটা মনে হয় তুমি কাজ করতে পারবে? কারণ তোমাকে তো কোর্টে এর মধ্যেই আসতে হতে হবে। দেখো, আমার মনে হয় হাইকোর্টে সম্ভব, আমার মনে হয় হাইকোর্টে সম্ভব, হ্যাঁ, কিন্তু লোয়ার কোর্টে সম্ভব নয়, কারণ লোয়ার কোর্টে গ্যাদারিংস প্রচুর, কোর্টরুম কম এবং ওখানে সম্ভব নয়, কিন্তু হাইকোর্টে সম্ভব। হাইকোর্টে সম্ভব, হাইকোর্টে যদি মেনটেন করা যায়, হাইকোর্টে অনেকটা হলেও সম্ভব। ওকে, বাট লোয়ার কোর্টে কিছুতেই সম্ভব নয়। আচ্ছা, আমি একটু মুন্না ভাই মানে খালিক ভাইয়ের কাছে যাব। খালিক ভাইয়ের কাছে যাব যে তোমার সোশ্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে, সোশ্যাল অ্যাক্টিভিটিস তো ওয়ার্ক ফ্রম হোম হয় না, তো এই সময় করোনা পিরিয়ডে প্যান্ডেমিকে কিভাবে তুমি মানুষকে সার্ভ করেছো সেটা বলো, প্রথম কথা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মানুষ তোমার কামারহাটিতে কতটা
বেশি মানে তুমি বলবে যে অ্যাওয়্যার, মানে কতটা কনসিয়াস, কতটা প্রিকশন নিচ্ছে, আর ওখানে ফিজিক্যাল ডিস্টেন্সিং কতটা মেনটেন হচ্ছে বলে তোমার মনে হয়? খালি বাড়িতে বসে সোশ্যাল ওয়ার্ক হয় না, সেটা ঠিকই বলেছেন আপনি। কিন্তু আমরা সব জায়গায় যতদিন লকডাউন ছিল, যে ডেট থেকে লকডাউন শুরু হয়েছে আজ অবধি মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের বাড়ি বাড়ি গেছি, এবং যেখানে যে লোক ডেলি বেজেস কাজ করে তার বাড়িতে কিছু নেই, তার বাড়িতে আমরা সবকিছু চাল ডাল আলু সমস্ত বাজার হাট পৌঁছেছি আজও। অসাধারণ। মানে তোমার এই কাজটা তুমি সব মানে 24/7 সবকিছু করে গেছো, মানে মানুষকে পরিষেবা দিয়েছো, এটাই তো করা উচিত এই সময় দাঁড়িয়ে। আর ওখানে কামারহাটিতে কতটা মানুষ অ্যাওয়্যার, মানে মানুষের মধ্যে এই কনসিয়াসনেসটা কতটা আছে যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবো, স্যানিটাইজ করবো, মাস্ক পরবো, এইটা জিনিসটা কতটা আছে? দেখো, সবারই তো ভয় ছিল জীবন আগে বাঁচুক, সেই ব্যক্তি দেখতে গেলে সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনেছে, লকডাউন পালন করেছে, কোনো প্রবলেম হয়নি, সবাই ভালোভাবে। এখন তুমি বলছো সবাইকে করেছে। আরেকটা তোমাকে জিনিস জিজ্ঞেস করবো, ব্লাড ডোনেশন ক্যাম্প এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা খুব মানে রক্তের সংকট, রক্তের আকাল এসেছে। অরিন্দমদার ফ্রেম ঠিক আছে, অরিন্দমদা তোমার ফ্রেম পারফেক্ট আছে, তো আমি মুন্না খালিদ ভাইকে জিজ্ঞাসা করবো যে ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা হয় এই সময় দাঁড়িয়ে আমরা একটা ব্লাড ক্রাইসিসে সবাই দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ব্লাড পাওয়া যাচ্ছে না। আমারও পরিচিত 2-3 জন ছিল, তাদেরকে আমি ডোনার দিয়ে ব্যবস্থা করে ব্লাডের ব্যবস্থা করেছি, করতে হয়েছে, কারণ মানুষের পাশে তো সবসময় দাঁড়াতেই হয়। তো ব্লাড ডোনেশন ক্যাম্পটা নিয়ে তুমি এখন কিভাবে ভাবছো, বা ব্লাড ডোনেশন কিভাবে করলে তোমার অ্যাডভাইস হবে যে ভালো হবে? কারণ মানে সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তো ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাজ সাচ হয়নি। আমরা দেখেছি কলকাতা পুলিশ অবশ্য দারুণভাবে সেটা করেছে, নজিরবিহীনভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প কয়েকটা জায়গায় করেছে এই প্যান্ডেমিকে। কারণ আমি সবাইকে একটা কথা বলবো যে রক্তদানের মতো মহৎদান কিছু নয়, রক্তদান কিন্তু করতেই হবে। রক্তদান যদি না করে তাহলে কিন্তু একটা সময় পরে ব্লাড ক্রাইসিস, আজকে কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কারোর মানে রক্ত লাগবে, তো তখন কি হবে? আরেকটা ব্যাপার, মানুষের না একটা ভয় আছে, যেমন করোনাতে তো মানুষের ভয় থাকাটা ভালো, কারণ মানুষ করোনাকে ভয় পেলে যত বেশি ভয় পাবে তত বেশি তারা প্রিকশন নেবে, সেটা একদিক থেকে ভালো। বাট ব্লাড ডোনেশন নিয়ে লোকেরা ভাবে আমার শরীর থেকে রক্ত চলে যাবে, কিন্তু আমি তাদেরকে বলবো রক্ত যারা দিচ্ছেন তাহলে কিন্তু ভালো, আপনার কিন্তু ব্লাডটা পিউরিফাই হচ্ছে, তো আপনারা দেবেন ব্লাডটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ব্লাড পিউরিফিকেশন হয়। ডাক্তাররা বলে ফর হার্ট, মানে হার্টের ভালোর জন্য এবং আমাদের বডির পিউরিফিকেশনের জন্য রক্ত দেওয়াটা ভালো। তো 2-3 মাস অন্তর যদি কেউ রক্ত দেয় সেটা কিন্তু খারাপ নয়, সেটা ভালো ব্যাপার। তো মুন্না ভাই মানে খালিদ ভাই এটাতে কি বলবে, যে ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে কি বলবে, যে ব্লাড ডোনেশন নিশ্চয়ই দেখেছেন এখন আমাদের দিদি মোবাইল বাস করে দিয়েছেন ব্লাড নেওয়ার জন্য। জায়গা জায়গা বাস যাচ্ছে, যাদের ব্লাড মানে দেওয়ার ইচ্ছা আছে ওনারা ওই বাসের মধ্যে ভালো করে সোশ্যাল ডিস্টেন্স মেনে রক্তদান শিবির হচ্ছে। এবং কিছুদিন আগে দেখেছেন আমি একটা অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, চন্দ্রিমাদি ছিলেন, সবাই ছিল, ওর মধ্যে এইভাবেই একটা প্রোগ্রাম হয়েছে মোবাইল বাসে। বাসটা নিয়ে আসছে, ওর মধ্যে পুরো স্যানিটাইজ করা আছে, যার মানে প্রপার ভাবে বাসটাকে নিয়ে এসে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করে সেটাকে স্যানিটাইজ করে করা হচ্ছে, এটাই কিন্তু হওয়া উচিত। আমি বলবো খালিদ ভাই যেটা বললো এরকম ভাবেই কিন্তু কাজ হওয়া উচিত আমার মনে হয়। কারণ একটাই কারণ বলি, দ্য ওয়ার্ক হ্যাজ টু গো অন, এই কথাটাই বলবো যে কাজ কিন্তু চালিয়ে যেতে হবে। খালি আমাদেরকে ওই এখন সঙ্গী করে নিতে হবে, হাতে একটা হ্যান্ড স্যানিটাইজার আর মুখে একটা মাস্ক। যদিও মাস্ক পরে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, মানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু খুব বড় একটা চাপের, মানে সবসময় যদি মাস্ক পরে থাকতে হয় এটা একটা খুব মানে বড় দুষ্কর অবস্থা হচ্ছে। আমি নিজে ফেস করেছি বলেই বলছি, মানে একটা দম বন্ধ মনে হচ্ছে না, অক্সিজেন পাচ্ছি না। একজন মানুষ রিসেন্টলি আমি দেখেছি এটা খবরে যে সে মাস্ক পরে দৌড়ে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, কারণ আমাদের এয়ারে আমাদের অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড মিশ্রণ আছে, তো সেখানে আমরা অলরেডি কিন্তু মানে 70% অক্সিজেন পাই, এমনি ফাঁকা 30% কার্বন ডাই অক্সাইড থাকি। তো আমরা মাস্ক পরে নিলে সেই অক্সিজেন লেভেলটা নেমে যায় কি 35 to 40%। আর তখন যদি আমরা কোনো কিছু বড় কোনো কাজ মানে হিট জেনারেটিং কোনো কাজ করি তাহলে আমাদের লাংস অপারেট করতে পারবে না, কারণ লাংস প্রপার অক্সিজেন পাবে না, তো সেটা কিন্তু খুব ভয়াবহ হবে।
তো সেটাও মানুষকে কিন্তু কনসিয়াস থাকতে হবে। কি বলতে চাইছিল মুন্না খালিক ভাই? আমি বলতে চাইছি আজকে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলে যেভাবে এই করোনা ভাইরাস এর আক্রমণে যে লোক হয়েছিল, যেভাবে দেশটাকে ওয়েস্ট বেঙ্গলকে উনি ভালো চোখে দেখেছেন, আজ মানুষের পাশে দাঁড়িয়েছেন, উনার নির্দেশে সমস্ত লোক আমরা ময়দানে নেমে এবং সব মানে ডোর টু ডোর গিয়ে দেখেছি কার কি প্রবলেম আছে। আজ গুজরাট থেকে লোক এসে বড় বড় বাতলা মেরে যাচ্ছে, মানে কত কোটি টাকা ওরা বলে, কিন্তু কোটি টাকা কোন মানে ইলিটেড পার্সন ওরা মানে হিসাবটাই জানে না। ওই সেই টাকা মানে আজ অব্দি দেখে নাও 1,000 টাকাও কেউ পায়নি, बोले 11,000 करोड़ रुपया दे दिया, 15,000 करोड़ रुपया दे दिया। अरे किसको दे दिया? अगर आप पूरे इंडिया में सर्वे कर लो तो जिसको भी जाओ घर में वो बोलता है मुझे एक पैसा नहीं मिला। आके सिर्फ आज ये एलईडी टीवी लगा के 1 मिनट मुझे बोलने दीजिए 1 मिनट। अभी वो एलईडी टीवी लगा के पूरा इंडिया में जितना रुपया खर्च करके उनका मैंने जुबानी में बता रहा हूँ कि करोड़ रुपया लोग बोलते थे। आज उतना करोड़ रुपया अगर घर घर में पहुंच जाता तो आज बिहार से लोग पैदल नहीं चल के आते, आज कितना आदमी रास्ता में भूखा नहीं मरते। कोरोना से जो लोग नहीं मरे आज भूख से मर गए, भूखमरी से मर रहे हैं। तो उनको सोचना चाहिए। अभी वो चुनाव के लिए सोच रहे हैं, अरे चुनाव तो उसी को मिलेगा जो काम करता है, उसको वोट मांगने की दरकार क्या है? आप कोई काम ही नहीं किया, अभी आगे बोल रहे मुझे चाहिए, मुझे वोट दो। अरे भाई लोग तैयार है, आपको जूता का माला पहनाएगा, ऐसा घबराइए मत। अमित शाह जी और बीजेपी वाला मैं सारे लोग को बोल रहा हूँ कि दीदी से सीखे, उन लोग बंगाल में कैसा काम करते हैं और काम हो रही है। अगर दीदी अगर आज बंगाल में है तो आज बंगाल बचा हुआ है और सारे लोग सेफ है, और कोरोना से भी सेफ है, भूखमरी से भी सेफ है, अपने सारे बच्चे के साथ अपने घर में शांति से सुख से। আমি এই পয়েন্টটা থেকে হাইলাইট করে অরিন্দম দা, প্রসায়ন এবং খালিক ভাইয়ের কাছে 3টে প্রশ্ন করতে চাইবো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন কি মনে হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে জিএসটিটাকে মুকুব করা উচিত? জিএসটি যদি মুকুব না হয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির খুব বাজে অবস্থা হবে। আমরা যেটাকে বলি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটাকে কিন্তু মুকুব করা উচিত, অন্তত রিল্যাক্সেশন দেওয়া উচিত। আরেকটা ব্যাপার আমি বলবো, এখন আমাদের কেন্দ্রীয় সরকার, আমি কিন্তু পলিটিক্স করছি না, বাট আমি এটা আমি দেখতে পেয়েছি, আমি সেটা নিয়ে কথাটা বলবো। কেন্দ্রীয় সরকার বলেছে আমি লোন দেব, লোন প্যাকেজ ঘোষণা করেছে। তো আমি তো আমার ক্রেডেনশিয়াল দেখলে আমি এমনি লোন পাবো, মানে প্রশান্ত মুখার্জির ক্রেডেনশিয়াল দেখলে লোন নেবে, অরিন্দম ভট্টাচার্যের মতো লোন দেবে, খালিক ভাইয়ের মতো লোন দেবে। বাট আমাদের এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা লাগবে হচ্ছে ইকোনমি বুস্টিং, মানে টাকা বুস্টিং, খুব বাংলা কথা, যেটা আমরা দেখতে পারি জার্মানি করেছে, তো ইন্ডিয়া কেন করতে পারবে? তো ইন্ডিয়ার সেটা দরকার এই সময় দাঁড়িয়ে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা খেটে এসেছে, যারা রাস্তায় না খেতে পেয়ে মারা গেছে, এবং আমি দেখেছি সেখানে প্রেগনেন্ট যারা পরিযায়ী শ্রমিক মানে নারীরা, তারা রাস্তার মধ্যে তাদের ডেলিভারি হয়েছে, মানে সেগুলো আমরা দেখতে পেয়েছি। আজকে করোনাতে লকডাউনটা হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হয়েছিল, ওই রাত 8টায় এসে 12টার সময় যেমন ওই নোটবন্দি ঘোষণা হয়েছিল সেভাবে ঘোষণা হয়েছিল। আমি এটা কোনো সাইড দিয়ে বলছি না কারোর কথা, আমি বলবো যে একটাই কথা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু হঠকারিতার সিদ্ধান্ত, হঠাৎ করে লকডাউন ঘোষণা। যদি একটা টাইম দিত তাহলে কিন্তু সেই সমস্ত লেবারার্সরা ঢুকে যেতে পারতো, বলতো আমি আরো 4 দিন বাদে লকডাউন করছি। তাহলে কিন্তু আজকে যে তারা আসছে, আজকে কিন্তু তারা এসে বেঙ্গলে করোনাটা আরো বেশি বেড়ে যাচ্ছে তার জন্য। তো সেটাও কি মনে হয়, অরিন্দমদার কাছে যাচ্ছি, অরিন্দমদার কি মত এটাতে, যে জিএসটি মুকুব করা উচিত, লোন নয় ইকোনমি বুস্টিং দরকার, আর অবশ্যই পরিযায়ী শ্রমিক, যদিও আমি তাদেরকে পরিযায়ী বলবো না, তারা আমাদের নিজেদের লোক, আমি বলবো যারা আমাদের লেবারার্সরা আছে, মাইগ্রেন্ট লেবারার্স আমি বলবো না, কারণ পরিযায়ী বলতে গেলে আমরা সবাই তাহলে পরিযায়ী হয়ে যাবো। তো তাদেরকে কি আগে আনা উচিত ছিল? আরেকটা মূল মানে কোয়েশ্চেন সবার জন্য, ইন্টারন্যাশনাল ফ্লাইট যদি আগে বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু আজকে এইভাবে করোনাটা আসতো না। কারণ ইন্ডিয়াতে আমরা জানি ইন্ডিয়ার কিন্তু এটা রোগ নয়, এমনকি বেঙ্গলের রোগ নয়, ইট হ্যাজ কাম ফ্রম ইউএস অ্যান্ড আদার কান্ট্রিজ, ইউরোপিয়ান কান্ট্রিজ। তো সেটা কি মনে হয়? অরিন্দমদারকে আমি জিজ্ঞাসা করছি। আমি 1 by 1 যাব। প্রথমে ইন্টারন্যাশনাল ফ্লাইটের কথা বলি। যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন বা করেন সবই মোটামুটি বিজনেস ওরিয়েন্টেড হয়। আমার আইটি প্রফেশনালরা যাচ্ছেন বা বিজনেসম্যানরা যাচ্ছেন বা যে কোনো মানুষ পার্সোনাল রিজনে ট্রাভেল করতে পারেন। দুম করে ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করতে গেলে অনেকগুলো প্রসিডিওর আছে, তো সেগুলো দুম করে করা খুব মুশকিল।
আমরা এখানে বসে বলি যে হ্যাঁ বন্ধ করলো না কেন, কিন্তু খেয়াল করে দেখবে ওরা 2 সপ্তাহ বাদে বন্ধ করেছিল, যতদিন করোনা হয়েছিল ততদিনে অলরেডি ঢুকে পড়েছিল। তো এটা একটা লেসন, ইভেন গভর্নমেন্টও ধরতে পারেনি যে করোনাটা কোত্থেকে আসছে, কিভাবে ঢুকছে, কিভাবে থামাবো। সেই সময়টা সেটা যে কোনো গভর্নমেন্টই একটু হকচকিয়ে যায় যে কি করবো। তো আমি ওইভাবে দোষ চাপাতে চাই না, কিন্তু যেখানে প্রিভেনশন, এবার আমরা বুঝে গেছি যে এখন আমরা বুঝেছি, আমরা এখন বুঝছি, কিন্তু সেই সময় কিন্তু বুঝিনি। নাম্বার 1 আমরা বলছি এখন, সেটা বিজেপি হোক, যেমন আমি কলকাতা থেকে, আমার এখনো মনে আছে আমি 22শে মার্চ কলকাতায় ছিলাম, 21শে মার্চ আমি হুড়মুড় করে আমি ফ্লাই করলাম 22শে মার্চ ভোরবেলা, কারণ সেই দিনই লকডাউন শুরু হয়ে গেল। ওকে, কারণ সবাই হচ্ছে লাস্ট মোমেন্টে বোঝার চেষ্টা করছে। তো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, কি হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা। তবে জিএসটি প্রসঙ্গে একটা কথা বলতে পারি, দেখো জিএসটি তো একটা মানে একটা বড় জিনিস, যেটা সারা ভারতবর্ষে সবকটা ট্যাক্সকে হটিয়ে দিয়ে একটা ইউনিফর্ম ট্যাক্সেশন এসছে, যেটার কথা চলছিল আজ থেকে 30 বছর ধরে। এতদিনে ইমপ্লিমেন্ট করেছিল গভর্নমেন্ট, ঠিক করেছিল, মানে ঠিকভাবে করেছে কি ভুল ভাবে করেছে সেটা অবান্তর, কারণ একটা প্রসেস ইমপ্লিমেন্ট করতে অনেকদিন সময় লাগে, 3-4 বছর লাগে। সেটা কংগ্রেস গভর্নমেন্টও অনেকবার চেষ্টা করেছে, হয়নি, মনমোহন সিং চেষ্টা করেছে, হয়নি। এইভাবে চলতে চলতে অটোমেটিক্যালি এখন হয়েছিল, কারণ বাই দিস টাইম দ্য হোল ড্রাফট হ্যাজ বিন মেড। মানে কিভাবে, এটা বিশাল একটা প্রসেস। আমি যদি কালকে জিএসটি বন্ধ করি, আমি ইকোনমিক্যালি বলছি, আমি পলিটিক্যালি বলছি না, আমি যদি বন্ধ করি, বন্ধ বলছি না, আমার কিন্তু প্রশ্ন হচ্ছে রিল্যাক্সেশন। আই এম নট টেলিং কি স্টপ ইট। মানে জিএসটি তে ধরে রাখো আজকে এতগুলো পার্সেন্টেজ যে জিএসটি দিতে হয়, সেটা যদি কিছুটা কম দিতে হয়, আমি সেটা বলছি। হ্যাঁ, তুমি যেটা বলছো একটু রিল্যাক্সেশন করতে, যাতে লোকে ইন্ডাস্ট্রি বাঁচতে পারে। তুমি একটা কথা বলো, তোমার যে কোনো ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্ট কি মানে কোনো স্পেসিফিক ঘোষণা তুমি এখনো অবধি শুনতে পেয়েছো? আজকে তোমার ক্ষুদ্র শিল্প হোক, ফিল্মের জন্য হোক, যে কোনো এরিয়ার জন্য গভর্নমেন্ট এখন লড়াইটা করছে কি, সে কেন্দ্রীয় গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার, সবাই এখন লড়াইয়ে ব্যস্ত। ওকে, কারণ কিভাবে বাঁচবো বেসিক লেভেলে। ওকে, এবার হচ্ছে সেকেন্ড লেভেলটা হচ্ছে যে আমি কিভাবে কম্পেনসেশনটা দেব, কিভাবে আমি ইকোনমিটাকে বুস্ট করবো। এই যে ইকোনমিটাকে বুস্ট করার জায়গা কিন্তু অনেকগুলো, যেটা তুমি বললে যে জিএসটি রিল্যাক্সেশন করা, বা তোমার অনেকগুলো ছোট ছোট ইন্ডাস্ট্রিকে এনকারেজ করা, একটা বড় প্যাকেজ ঘোষণা করাটা বড় কথা না, ঘোষণা সবাই করছে। এবার হচ্ছে সেখানে সেটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা একটা জায়গা। তো সেই জিনিসটা না আমাদের দেশে খুব সহজে হয় না, যেটা হয় না, মানে অনেকেই অনেক কিছু ঘোষণা করে দেয়, তারপরে আর কিছু দেখা যায় না, কোথায় গেল। এই যে মোদি এত বড় একটা প্যাকেজ ঘোষণা করলো, টাকাটা কোথায় গেল, কোথায় এখন কেউ জানে না কিন্তু। ওকে, তো এটাই হচ্ছে গল্প। পরে না ডিউ আছে, প্লাস এটাও এখন বলা হচ্ছে ওরা ঠিক যেটা জোম্যাটোতে ডিসকাউন্ট পেয়েছি সেটাও বলে ঢুকে আছে ওর মধ্যে। তো এই ব্যাপারটা এই স্তরে চলে গেছে। তো এটা আমি জোকিংলি বলছি, কিন্তু গভর্নমেন্ট যেটা করে, উন্নতিটা একদিনে হয় না, উন্নতির জন্য অনেকটা সময় লাগে, এবং সেটা প্ল্যান্ড ওয়েতে। আমাদের গভর্নমেন্ট এমনিতেই এত ঘেটে আছে, এখনই জানে না যে করোনার জন্য কি করবো। এবার বাইরে শুনতে পাচ্ছি 17 তারিখ থেকে নাকি আবার লকডাউনের প্ল্যানিং চলছে। ওকে, পুরো ইন্ডিয়াতে। এবার কেউ কিন্তু জানে না কেউ কি হচ্ছে, মানে গভর্নমেন্টও পুরো দিশাহারা হয়ে বসে আছে যে এখন। আমি একটা পয়েন্ট এটাতে হাইলাইট করব, লকডাউন যদি আবার ইমপ্লিমেন্টেড হয়, মানে তারপর লকডাউনের পরে আমি জানি না করোনাতে কি কতজন মারা যাবে, বাট মানুষ কিন্তু এমনিতে না খেতে পেয়ে মারা যাচ্ছে, আরো মারা যাবে না। আমার বক্তব্য, লকডাউন করলে এত স্ট্রিক্টলি করো, মিলিটারি বসে করো, তাহলে কারফিউ করো। আমি বলবো কারফিউ হোক, নট লকডাউন। কারণ লকডাউনের জন্য অর্ধেকটা লোক বেরিয়ে রাস্তায় ঘুরেছে, কি অদ্ভুত ব্যাপার। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অরিন্দম দা খুব ভালো পয়েন্ট বলেছে, ডু কারফিউ নট লকডাউন, ডু আ কারফিউ। 1 সপ্তাহ কারফিউ এর এফেক্ট কিন্তু অনেক বেটার হবে 2 মাসের লকডাউনের থেকে। আমি বলবো 1 সপ্তাহ কারফিউ করা হোক অন্তত। তো এইগুলো আমরা বলি, কিন্তু কতটা গভর্নমেন্ট করবে, কতটা শুনবে আমরা তো কেউ জানি না। আমাদের নিজেদেরকে ইয়ে থাকতে হবে। তো ইকোনমিক্যালি আই এম নট ইন আ পজিশন টু সাজেস্ট যে ভাই জিএসটি কমাও, ভাই বলে লাভ নেই আমাদের। কারণ আমরা চাই, যেমন আমাদের লোনের ব্যাপারটা বলো, লোনের ব্যাপারটা লোনের ব্যাপারটা ওরা এখনো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট লোনটা কোথাও কোনো স্কিমের থ্রু দিয়ে ইমপ্লিমেন্ট করেনি, অ্যানাউন্সমেন্ট করে বসে আছে। এবার এই সময়
এখনকার টাকাটা আমার 1 বছর বাদে টাকা পেয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, এবার এই সময় আমি যদি আজকে ব্যাংকে যাব, ব্যাংকে লম্বা লাইন দিয়ে আমাকে স্যানিটাইজার দিয়ে হাত দিয়ে বলবে ভাই কোনো নোটিফিকেশন তো আসেনি, ওকে, এবার আমি কি করব, কোথায় যাব? তাহলে এগুলো মানে কেন করে এগুলো? না এটা কিন্তু দামি পয়েন্ট বললো। হ্যাঁ, তো কাদের জন্য নিলেও লোনটা নিলেও তো আমাকে ইন্টারেস্ট সমেত তো সেটাকে রিটার্ন করতে, আমার তো বিজনেসই নেই, তাহলে আমি ইন্টারেস্ট সমেত কিভাবে সেটা রিটার্ন করব? আমি বিজনেস দেখালাম, ঠিক আছে, আমি বিজনেস দেখালাম যে আমি একটা বিজনেস করছি বা কিছু করছি বা সিনেমা করছি, যা কিছু করছি, কিন্তু কাকে দেখাবো, কি মানে প্রসেসটা কি কেউ জানে না। কিন্তু ব্যাংকে গেলেও কেউ বলতে পারবে না, কোথাও গেলে কেউ বলতে পারবে না। তাহলে কয়েকটা নাম দিয়ে যোজনা করেছে, সেই যোজনাগুলো ওই মন্ত্রণালয়ে আমাদের নর্থ ব্লকেই আটকে আছে, তার বাইরে বেরোয়। এবার আমি কি করব, তুমি কি করবে সেখানে? শোনো 15 কোটি টাকা। হ্যাঁ, তো আমি একটু প্রসায়নের কাছে যাব, অরিন্দমদার কাছে, এই প্রসায়নের কাছে এই 4টে প্রশ্ন করব যে জিএসটি তে কি মনে হয় একটু রিল্যাক্সেশন দিলে বেটার হয়? লোন না করে কি ইকোনমি বুস্টিং করলে বেটার হয়? প্রত্যেকটা সেগমেন্টে কিছু কিছু করে টাকা দিলে বেটার হবে? যদিও আমি জানি জার্মানির থেকে ভারতবর্ষের পপুলেশন খুব হাই, সেটাতে প্রত্যেকের হাতে টাকা দেওয়াটা পসিবল নয়, কিন্তু তাও যদি জার্মানির মতো দেখে যদি ভারতবর্ষ, এবং ইভেন অস্ট্রেলিয়াতেও কিন্তু সেটা করেছে জার্মানির মতো। ওই জন্য অস্ট্রেলিয়াতে টোটাল মানে মারা গেছে, মানে করোনার কিন্তু লকডাউন হয়নি অস্ট্রেলিয়াতে। আমার সঙ্গে অস্ট্রেলিয়ার একজন বন্ধু বসেছিল, করোনার লকডাউন অস্ট্রেলিয়াতে হয়নি, এটা হচ্ছে লেটেস্ট খবর। নো লকডাউন ইন অস্ট্রেলিয়া, ওখানে টোটাল মারা গেছে ইন দ্য হোল কান্ট্রি 103 জন। মানে উনি যেদিন বসেছিল যে বললো 103 জন মারা গেছে পুরো অস্ট্রেলিয়া কান্ট্রির মধ্যে, দেশের মধ্যে। তো সেখানে একটা জিনিস বুঝতে হবে যে ওখানে হয়তো পপুলেশন কম, আমাদের পপুলেশন বেশি, সেই জন্য হয়তো ঠিক আছে সবার হাতে হাতে টাকা দেওয়া যাবে না। কিন্তু কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো ইন্ডাস্ট্রিগুলো শেষ হয়ে যাচ্ছে বা যারা শাটডাউন হয়ে যাচ্ছে, তারা লোন নিয়ে কি করবে? তাদের হাতে আজকে টাকা দরকার, আর হাতে টাকা এলেই কিন্তু পারচেসিং পাওয়ার বাড়বে। এখন কিন্তু প্রত্যেকটা ইকোনমিস্ট বলছে যে পারচেসিং পাওয়ারটা বাড়াতে হবে। আমার হাতে টাকাই নেই, তো আমি কিনবো কিভাবে? তো সেখানটা কি মনে হয় প্রসায়নের যে কি করা উচিত? লোন নয়, হাতে টাকা দরকার। আরেকটা ইম্পর্টেন্ট বলবো, অরিন্দমদাকে জিজ্ঞাসা করেছিলাম যে ইন্টারন্যাশনাল ফ্লাইট কি সত্যি মনে হয় আগে বন্ধ হলে বেটার হতো? আরেকটা পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, পরিযায়ী, তুমি না, তোমাকে আমি 4টে প্রশ্ন করে নিচ্ছি, তুমি তারপর তোমার মতো করে সাজিয়ে বলবে। সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা, যদিও আমরা তাদেরকে পরিযায়ী বলবো না, তাদের কি আগে আনাটা উচিত ছিল? বিকজ এখন যে তারা আসছে তাতে কি করোনাটা আরো বেশি ছড়িয়ে যাচ্ছে? এটা কি একটা মিসপ্ল্যানিং, মিসম্যানেজমেন্ট বলে তোমার মনে হয় প্রশান্ত মুখার্জি? দেখো, শেষ দুটো যে তুমি আমাকে জিজ্ঞেস করলে প্রশ্ন দুটো, যে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা আগে বন্ধ করা উচিত ছিল কিনা, এটা আমার মনে হয় যে কোনো গভর্নমেন্টই বুঝতে পারছিল না যে এটা কিরকম হবে, মানে কতদিন আমরা লকডাউন করব বা কতদিন এই ফেজটা চলবে, এই জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার ছিল না। যার জন্যে এই ইন্টারন্যাশনাল ফ্লাইটটাকে আরো বেশ অনেকদিন টেনে তারপরে এই তোমার লকডাউনটা বা ও তোমার স্টার্ট করলো। এটা একটা ব্যাপার যে গভর্নমেন্টের কাছেও কিন্তু ধারণাটা খুব স্পষ্ট ছিল না যে এর প্রভাবটা কতটা পড়বে। হ্যাঁ, আর ঠিক পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বেশ কিছুটা তাই, কারণ লকডাউনটা কতদিন চলবে সেইটা তো গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্টও সেটা খুব ভালোভাবে হয়তো বুঝতে পারেনি যে আমাদের এতদিন করতে হবে, লকডাউন করতে হবে। যার জন্য কিন্তু এটা একটা মিসম্যানেজমেন্ট, কিন্তু আমি এটা বলবো না, ঠিক আছে? কেন মিসম্যানেজমেন্ট বলবো না, এটা একটা এক্সট্রা। কিন্তু আমরা তো ইতালি বা আমরা তো চায়নাকে দেখেছি যে কিরকম ভাবে ভেসে গেছে। বলো, আমরা তো ইতালি বা চায়নার কন্ডিশনটা দেখেছিলাম, কারণ ইতালি আর চায়না তো কিভাবে, ইতালি আর চায়না কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের থেকে অনেক ভালো। তো সেখানে যখন তাদের এই অবস্থা হয়েছে, তো আমাদের যদি মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা আগে বন্ধ হতো, তাহলে আমার মনে হয় এটা মানে অনেকটা বেটার হতো। আসলে কি হয়, বেটার হতো, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে গভর্নমেন্টের কাছে ঠিকঠাক সেটা ছিল না, মানে ইনফরমেশনের কিছু থাকতে পারে, ইনফরমেশন সেটা বুঝতে পারিনি। কিন্তু এই পরিযায়ী শ্রমিকরা যারা আজকে রাস্তায় পড়ে মারা যাচ্ছে, এই হচ্ছে, তাদেরকে যদি আগে আনা হতো, তাহলে কিন্তু আজকে যে করোনা সংক্রমণটা বাড়ছে, সেটা আমার মনে হয় হতো। সন্দীপ, এই যে তুমি বলছো আগে আনা হতো, এইখানে সেই একই জায়গায় দাঁড়াচ্ছে যে গভর্নমেন্টের কাছে এটা, তাহলে এই যে লকডাউনটা যখন প্রথম শুরু হলো, তাহলে সেই ফেজেই তো এই তোমার এদেরকে নিয়ে আসতে পারতো, বিভিন্ন স্টেটে করতে পারতো, সেই ফেজেই করতে পারতো। আমি এখানটাই বলছি গভর্নমেন্টের কাছেও কিন্তু
প্রপার ইনফরমেশন তোমার ছিল না, প্রপার প্ল্যানিং ছিল না যে আমরা এই ফেজের পরে কি করব না করব, এই প্ল্যানিং ছিল না। ঠিক আছে, যার জন্য কিন্তু আমি এখানে একটা ইন্টারাপশন করছি, কারণ পরিযায়ী শ্রমিক যখন আমরা বলি অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেকটা সাইকোলজিক্যাল। কেন সাইকোলজিক্যাল? তার কারণটা হচ্ছে এই পরিযায়ী শ্রমিক কারা, তারা অন্য স্টেটে গেছে চাকরি করতে, রাইট? এবার তারা যখন এই স্টেটে আটকে গেছে এবং আটকে গিয়ে সেখানে বসে গেছে, মাইনেও পাচ্ছে না, অথচ দিন আনে দিন খাইয়ের অবস্থা, এই যে স্টেজটা কিন্তু গভর্নমেন্ট তখন বোঝেনি যে তারা এবার বাড়ি ফিরে যাবে, যেটা ইয়ে বলছিলেন একটু। এই যে বলছি, হ্যালো, বলছি যে গভর্নমেন্টের কাছে খুবই ভালো ইনফরমেশন ছিল। যখন গভর্নমেন্টের কাছে ইনফরমেশন ছিল তখন গভর্নমেন্ট আমাদের নমস্তে ট্রাম্প করছিলেন, নমস্তে ট্রাম্প করতে ব্যস্ত ছিলেন। সেই জন্য মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট উনি বন্ধ করলেন না, নমস্তে ট্রাম্প করছিলেন। দ্বিতীয় নম্বর, উনি যে অ্যানাউন্সমেন্টটা করলেন, উনি সব রাত্রিরে অ্যানাউন্সমেন্ট করেন ভুলভাল হট করে। আজকে যদি একটু সময় দিতেন 5-7 দিন, তাহলে যত শ্রমিক ছিল সব নিজে বাড়ি ফিরে যেত, সবাই বাড়িতে ফিরে শান্তিভাবে থাকতো। কিন্তু একদিনও ইনফরমেশন করলেন না, মানে হঠাৎ একটা একদিনের এ হলো লকডাউন, তারপর রেগুলার করে দিলেন। তা যেই লোকগুলো যেখানে সিদ্ধান্ত উনি সাডেনলি ডিসাইড করে দিলেন, এবার যত লোক যেখানে আছে সেখানে না খেয়ে কি করে থাকবে? তার মায়না পাবে না, বেতন পাবে না, ওর কাজ বন্ধ, সবকিছু বন্ধ। তো সেটা চাইবে আমি বাড়ি ফিরে যাই। अगर प्रधानमंत्री আমাদের এক সপ্তাহ বা 5 দিনও টাইম দিয়ে ট্রেন চালিয়ে বাস চালিয়ে বলতেন কি যার যেখানে যাওয়ার আছে চলে যান, আপনাদের 5 দিন সময় দেওয়া হচ্ছে, এই করোনা ভাইরাস নিয়ে আপনারা বাড়ি চলে যান, কিন্তু সেই কাজ তো করলো না গভর্নমেন্ট। তারপর রাস্তার মধ্যে যত শ্রমিক যাচ্ছে তাকে পুলিশ ধরত পাচ্ছে, জল আছে না খাওয়া আছে, তারপর মারধর করছে। এই গভর্নমেন্টটা কি দেখতে পাচ্ছিল না? সবই ইনফরমেশন ছিল, গভর্নমেন্ট সবই জানে। এক মিনিট, ধর্মেন্দ্র একটা বই দেখেছিলেন এলানে জং, এলানে জং, হ্যাঁ, और কি বলেছে, ये लोग ऐलान ज्यादा करते हैं और जंग कम। तो इनाদের শুধু এলান আছে, मैं 15 करोड़ दे दिया, मैं 50 करोड़ दे दिया, मैं 200 करोड़ दे दिया, लेकिन अरे दिया किसको बाबा? আচ্ছা, किसी को नहीं दिया। টাকার আমি জানি না, কত টাকার প্যাকেজ অ্যানাউন্স করেছে? 2 লাখ কোটি টাকা নাকি কত, আমি ভুলে গেছি ওটা কত। 4 লাখ का पैकेज रेडी किया, लेकिन 20 লাখ 20 লাখ 20 লাখ। আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করতে চাইবো, যারা পিএম কেয়ার ফান্ডে টাকা ডোনেট করেছে, ভালো করে পয়েন্ট নিতে হবে। আমি রিসেন্ট খবর পেয়েছি, যারা পিএম কেয়ার রিলিফ ফান্ডে টাকা জমা করেছে, এটা পরবর্তীকালে বলা হয়েছে সেটা গভর্নমেন্টের কাজে খরচ হবে, মানে সরকারের কাজে খরচ হবে। তো আলটিমেটলি এই এখান থেকে যখন নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার ছিলেন না চিফ মিনিস্টার ছিলেন, তখন বলছিলেন যে क्या भाइयों और बहनों, ये पीएम फंड का पैसा कहाँ खर्च होता है आपको जानने का दरकार नहीं है? क्या आपका हक नहीं है? क्या आप इससे जान नहीं सकते? और आप এখন যে লোক জিজ্ঞেস করছে বলে ও मेरा पर्सनल फंड है। তো আজ যত লোক ওই পিএম ফান্ডের 1 টাকা কোথায় খরচা হচ্ছে তিনি আজ অবধি কাউকে বলতে পারছেন না। এই অমিত শাহ इंटरव्यू করছেন कि আমি এত টাকা খরচা করে দিয়েছি, मोदी जी इधर 1 करोड़ दे दिए, 50 करोड़ दे दिए, लेकिन किसी से भी पूछो संदीप भाई कि 1000 रुपया भी मिला है? और हमारा बंगाल का मुख्यमंत्री, आप घर घर जाओ, अम्फान से लेके और आपको कोरोना वायरस से पूरा घर घर में अनाज डिस्ट्रीब्यूट हुआ है, और अम्फान में जो भी लोग का घर टूट गया या कोई भी परेशानी है उसको घर भी बनाया जा रहा है, सब कुछ किया जा रहा है। तो बंगाल ऐसा स्टेट से उन लोगों को सीखना चाहिए, सिर्फ भाषण देने से नहीं होता है, राशन भी बांटने पड़ता है। राशन देने के लिए कुछ नहीं है, सिर्फ ठंडा घर में बैठते हो लोग, খালিক ভাই একটা দামি কথা বলেছে, ভাষণ নয় রেশন দরকার এই সময় দাঁড়িয়ে, ভাষণ দিয়ে লাভ নেই। আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আমার প্রশ্নের সঙ্গে ছিলাম বাকি আছে সন্দীপ। হ্যাঁ, আমি জিএসটিটা আর এটা নিয়ে বলি, জিএসটিটা নিয়ে কি তোমার মনে হয় যে মুকুব করা উচিত, জিএসটিতে রিল্যাক্সেশন করা উচিত? আরেকটা বলবো, লোনের বদলে ইকোনমিকটাকে বুস্ট করার জন্য কিছু টাকা দেওয়া উচিত বলে মনে হয়, কি মনে হয় প্রশান্ত? দেখো, জিএসটি আর এই লোন দুটোই খুব টেকনিক্যাল ব্যাপার, ঠিক আছে? এইগুলো যারা টেকনিক্যাল লোক নয় তারা কিন্তু বলতে পারবে না,
ঠিক আছে, ভাষা ভাষা হাওয়ায় কথা বলে তো লাভ নেই, কাউকে ব্লেম করে এই করে তো লাভ নেই, এইটা উনি করেছেন কেন, এইটা করেছেন উনি বাজে করেছেন, এইটা এসব বলে তো লাভ নেই। কথাটা হচ্ছে এগুলো খুব টেকনিক্যাল ব্যাপার, যে টেকনিক্যাল পার্সনরাই এগুলো বলতে পারবেন, ঠিক আছে। যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে মানুষের ভালোর জন্য যেটা করার দরকার সেটা করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে, শুধু মুখে ভাষণ দিলেও হবে না, ইমপ্লিমেন্ট করতে হবে। আরেকটা কথা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে লোন দিক বা যাই করুক, যেভাবে ইকোনমিটাকে বুস্ট আপ করা যায়, ইকোনমির যে ক্রাইসিস আছে সেটাকে যদি ঠিক করা যায়, সেটা টেকনিক্যাল পার্সন আছে তাদের সঙ্গে কথা বলে গভর্নমেন্ট যে স্কিম নেবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। এইটাই কিন্তু ব্যাপার। কারণ দেখো যারা টেকনিক্যাল লোক নয় তারা বলে দেবে আগে এইটা করো সেইটা করো, তাদের কাছে নলেজ হয়তো থাকবে না। আমি একটা কথা বলবো, আমি যদি লোন নেই, সাপোজ আছে একটা কোম্পানি চলছে না, লকডাউনের পরে হাতে লোকেদের টাকা নেই, ঠিক আছে, তো সেটা সবাই জানে। তো আমি যদি লোনটা নিয়ে বসে যাই, তো আমাকে তো ইন্টারেস্ট সমেত আবার 3 থেকে 4 মাস বাদে সেই লোনটাকে ফেরত দিতে হবে। তো আমি লোনটাকে নিয়ে কি করবো? আমার তো বিজনেসই চলছে না। আমার কাছে খুব ভালো ইনফরমেশন নেই, আমি যতদূর সন্দীপ জানি, হয়তো ভুল হতে পারে আমার, সেটা হচ্ছে মনে হয় প্রথম 1 বছর বোধহয় শুধু ইন্টারেস্টটা দিতে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিতে হবে না, যতদূর আমি জানি, ঠিক আছে। তো এইগুলো তো বিভিন্ন রকম স্কোপ আছে, এই স্কোপগুলো তো ওরা ইউজ করতে পারে যারা এই লোনগুলো নেবে। হ্যাঁ, তো শুধু ইন্টারেস্টটা দিতে হবে, প্রিন্সিপালটা দিতে হবে না। না, আমি এটা কি বুঝলাম না, প্রিন্সিপালটা দেবে না মানে কি? আমি শুনেছি 3 মাসের টাকা, সবাই বলেছে 3 মাসের ইন্টারেস্টে একসাথে নেওয়া হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট তো আমাকে দিতেই হবে, এরকম কি ঘটনা হয়েছে? আমি একটা শুনেছি, আমি খুব শিওরলি বলছি না কারণ আমার কাছে এটা নেই পুরো এতে, কিন্তু আমি 1 বছর শুনেছি যে 1 বছর তোমার ইন্টারেস্টটা শুধু দিতে হবে, পরের বছর থেকে তোমার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ওটা হবে। বাট আমি আরেকটা বলবো, যদি এটা হয়তো ভালো, আরেকটা ব্যাপার বলবো যে লোনের ক্ষেত্রে মানে লোনের পরে বলবো জিএসটির ক্ষেত্রে, জিএসটিটা কি একটু হলেও হালকা করা উচিত বিভিন্ন সেগমেন্টে যারা বিজনেস করছে। দেখো এটা তো একটা এক্সট্রা বার্ডেন হবেই, ঠিক আছে, এই সিচুয়েশনে। তো এইটা থেকে মানুষকে রিলিফ দেওয়ার জন্য যদি কিছু এক্সেমশন করা যায়, ঠিক আছে, সেটা করা উচিত। কিন্তু আমি বলছি পুরোটা নয়, কারণ গভর্নমেন্ট টু ইনকাম করতে হবে, তো আমি বলছি না পুরোটা, বাট কিছুটা অন্তত মানে রিল্যাক্স করা উচিত বলে আমার মনে হয়। এটা তোমারও একমত? কমানো যায়, নিশ্চয়ই করা উচিত, এরকম কিছু স্কিম নেওয়া উচিত গভর্নমেন্টের। আমি পয়েন্ট, আমি একটু আমাদের মোহাম্মদ খালিক ভাইয়ের কাছে যাবো, যে খালিক ভাই, তুমি ইন্টারন্যাশনাল ফ্লাইট আর পরিযায়ী শ্রমিকটা বলেছো, তোমার কি মনে হয় জিএসটিতে এই সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে একটু হলেও মানে সেটাতে জিএসটিটাকে একটু রিল্যাক্স করা উচিত? আরেকটা পয়েন্ট বলবো যে লোন নয়, আমার লাগবে হচ্ছে টাকা, ইকোনমি বুস্টিং, যেটা জার্মানি করেছে, যেটা ইটালি করেছে, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অস্ট্রেলিয়াও করছে। তো ওখানকার পপুলেশন অনেক কম আমাদের থেকে এবং ওখানকার মানুষ অনেক অ্যাওয়্যার, বাট তাও যদি কিছু কিছু ইন্ডাস্ট্রিতে এই সময় দাঁড়িয়ে আমরা কিছুটা ইকোনমি বুস্টিং করা হয়, তাহলে কিন্তু সেই ইন্ডাস্ট্রিগুলো বেঁচে যায় এবং সেই মানুষগুলো বেঁচে যায়, চাকরিগুলো কিন্তু এইভাবে যায় না, আমরা রিসেশনটা এইভাবে দেখবো না। কি মনে হয় খালিক ভাই? হ্যাঁ, এটা ঠিকই কথা আছে আপনার। লোন দিলে প্রজেক্টগুলো ভালো করে কাজ করতে পারবে, কোম্পানিরা ভালো করে কাজ করতে পারবে, এটা তো কোনো প্রবলেমের ব্যাপার নেই। লোন তো দিলেই ব্যবসাটা ভালো হবে, ব্যবসা ভালো হলে সবাই কাজ পাবে, এটা তো না। আমার বক্তব্য হচ্ছে লোন না, লোন দিলে তো আমাকে আবার ইন্টারেস্ট সমেত সেটাকে ফেরত দিতে হবে, তো আমার তো বিজনেসই চলছে না। তার থেকে তো বেটার হয় যদি, যেটা আমি দেখেছি জার্মানি গভর্নমেন্ট বা যেটা আমি দেখেছি মানে ইটালি এবং আমি দেখেছি অস্ট্রেলিয়াতে, সেখানে রীতিমতো টাকা দেওয়া হয়েছে, টাকা যে তুমি এই টাকাটা নাও, নিয়ে ইন্ডিভিজুয়াল টাকা দেওয়া হয়েছে, এমনিতে টাকা দেওয়া হয়েছে, ছোট শিল্পে দেওয়া হয়েছে, বড় শিল্পে দেওয়া হয়েছে। তো এখানে আমি তো লোন এখানে বলছি, এখানে আদানি আম্বানি আর বিজয় মালিয়া মতন লোককে দেওয়া হবে, বাকি শুধু গল্প আছে, কাউকে দেওয়া হবে না। গরিবের টাকা নিয়ে এদেরকে দেওয়া হবে, এইসব বেকার কথা আছে, এটা আমি সহমত না। এইসব উপর আমি কোথায় বলবো। আপনি ভাবুন, আজকে আদানি আম্বানি টাকা মাফ হচ্ছে, কিষানদের বললো লোন মাফ করো, তাদের কিছু মাফ করছে না। तो माफ ही করছে না, तो देवे जे जैसे माफ ही नहीं, उसमें देगा कहां से और आपको हेल्प कहां से करेगा? आप ये बताओ। जो लिया उसका माफ ही नहीं है, उसका ऊपर से कहां से देगा? राइट, একদম দামি পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা জিএসটির ক্ষেত্রেও কি তোমার মনে হয় জিএসটিটাকে রিল্যাক্স করা উচিত? এটা ভালো কোশ্চেন আসছে। জিএসটি যদি একটু কম করে নেয় তাহলে লোকগুলো বাঁচবে, ছোট ছোট দোকানদাররা বাঁচবে, যারা ব্যবসা করতে পারবে। এটা খুবই দামি কথা আছে, এটা আমি সহমত আছি। বিজনেসম্যানই বাঁচবে। আমি কথা বলছি,
এখন ইংলিশ মিডিয়াম স্কুল আছে, প্রাইভেট স্কুল, এইগুলো দেখো সন্দীপদা, এখন ওরা মানে 3 মাস বন্ধ করে টাকা চাইছে। এবার গার্জিয়ানরা কোথায় থেকে সে টাকা বিয়ার করবে? সিএসসি দেখো এখন 3 মাস যারা গরিব আছে তাদের কাছে টাকা নিয়ে নিচ্ছে, না দিলে লাইন কেটে দেবে। তো লাইন এইসব সিস্টেমে এদেরকে একটু দাঁড়াবার উচিত আছে, আর দাঁড়িয়ে এই ব্যাপারটা ভাবা উচিত আছে কি মানে এখন কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ কিন্তু প্রতিবাদ করেছে যে এই যে ফিজ, স্কুল ফিজ, এগুলোকে এই যে 3 মাস যেটা নেওয়া হবে সেটা যে এই বাচ্চারা যারা আজকে আমাদের বলা হয় অ্যাজ এ ফিউচার জেনারেশন, ইউথ জেনারেশন, তো তাদের কাছ থেকে তো আমরা এত বছর ধরে টাকা পেয়েছি স্কুলগুলো, তো এই 3 মাস যদি তাদেরকে ফিজ না নেওয়া হয় আমার মনে হয় সেটা খুব ভালো হবে। আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ এটাতে প্রতিবাদ করেছে। তো আমি বলবো কিছু কিছু জায়গায় কিন্তু এক্সেমশন হয়ে যাচ্ছে, রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে। আমাদের এক্সাম্পল আছেন বৈশালী, উনি বালিতে যত ইংলিশ মিডিয়াম স্কুল আছে সবকে কনসেশন করিয়েছেন, আপনি গিয়ে দেখুন। এবং এটা আমি চাইছি সব জায়গায় হওয়া উচিত, এটা সব জায়গায় হওয়া উচিত। দামি পয়েন্ট, মানে উনি রেসপেক্টেড এমএনএ আমাদের বৈশালী ডালমিয়া, তো ওনার অসাধারণ একটা কাজ করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। তাহলে মানুষ বাঁচবে। ইংলিশ মিডিয়াম স্কুল ফিস মানে 30,000 40,000 টাকা করে ডোনেশন নিয়ে সব নিয়ে এক্সেমশন অফ স্কুল ফিজ ওখানে হবে, রিল্যাক্সেশন করতে হবে স্কুল ফিজে, বিকজ তা না হলে কিন্তু খুব বড় সমস্যার মধ্যে মানুষ পড়বে। সবারই বাড়িতে বাচ্চা আছে এবং তাদেরকে কিন্তু পড়ানো, কারণ আমার কাছে চাকরি নেই, আমার কাছে বিজনেস চলছে না, রিসেশন হচ্ছে, তো আমি আমার বাচ্চার ফিস কিভাবে দেবো? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। একটু সবাইকে মানে হিউম্যান গ্রাউন্ডে নিজেকে তার জায়গায় ফেলে একটু রিলেট করে ভাবতে হবে, যেটা আমরা দেখেছি অনারেবল এমএলএ বালি কনস্টিটিউয়েন্সি বৈশালী ডালমিয়া করেছেন, খুব ভালো কাজ করেছেন উনি, ওনাকে আমি সাধুবাদ জানাই, এরকম একটা উনি ইনিশিয়েটিভ নিয়েছেন। আমি এবার আরেকটা প্রশ্নে যাব আমাদের অরিন্দম ভট্টাচার্যের কাছে, যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ওটিটি কি তার মানে ফিউচার হয়ে গেল? ডিজিটাল ফিল্মে কি লোকে আর ইনভেস্টমেন্ট করতে যাবে না? কি মনে হয়, নাকি কন্টেন্ট ভালো হলে সিনেমায় লোকেরা ইনভেস্টমেন্ট আগেও করেছে, এখনো করবে? আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো অরিন্দম দাকে, খুব ভাইটাল পয়েন্ট, যে সিনেমাতে এর পরবর্তীকালে তারাই ইনভেস্ট করবে যারা সত্যিকারের সিনেমাকে ভালোবাসে বা সিনেমাটাকে বিজনেস হিসাবে দেখবে। আমি আশা করি অরিন্দম দা ধরতে পেরেছে আমি কি বলতে চাইছি। এখানে তো সিনেমার মধ্যে মানুষ আসে নানান রকম বাহ্যিক এন্টারটেনমেন্টের জন্য, সেই জায়গাটা কি মনে হয় কমে যাবে অরিন্দম দা? এখন কি মানুষ অনেক বেশি সিরিয়াসলি ইনভেস্টমেন্ট করতে আসবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে অরিন্দম দার কাছে, যে ওটিটিতেই কি লোকেরা বেশি ইনভলভড হয়ে যাবে বলে তোমার মনে হয়? সিনেমা হলের দিকে বেশি, মানে সিনেমার দিকে মানুষ বেশি ইনভেস্টমেন্ট করবে না তোমার মনে হয়? কারণ আমি টেলিভিশনটাকে বাদ দিলাম, কারণ টেলিভিশন ইন্ডাস্ট্রি উইল বি আ স্টেবল ইন্ডাস্ট্রি, ওটার একটা অডিয়েন্স আছে, ওটা যেভাবে চলছে চলবে। ওটিটি আর ফিল্ম নিয়ে কথাবার্তা হয়, তো তোমার কি মনে হয় অরিন্দম দা? আমি অরিন্দম দার কাছে যাব। এটা বেসিক্যালি সময়ই বলে দেবে, আমরা সত্যি কিছু বলার মতো অবস্থায় নেই এবং আমরা এই ব্যাপার নিয়ে যথেষ্টই চিন্তিত। সেকেন্ডলি ব্যাপারটা হচ্ছে যে ওটিটি, তুমি যদি আজকে ফরম্যাট আমি বলবো না, যে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের কথা বলো, তাহলে সিনেমা একটা অন্য জায়গায়, একটা থিয়েটার রিলিজ, একটা হলে বসে বড় একটা সিনেমা অন্ধকারের মধ্যে দেখার একটা অন্য আনন্দ আছে, যে আনন্দটা থেকে আমরা বঞ্চিত, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি না বা করোনার ভয়ে আমরা যেতে পারছি না। এবার তার ভবিষ্যৎটা কি, থিয়েটার গুলো কি হবে? থিয়েটার অলরেডি আমরা খবর পেয়েছি 7-8টা থিয়েটার অলরেডি ক্লোজ এবং তারা অলরেডি বন্ধ করে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট হলেই আমরা দেখতে পাবো। এবার এই রকম যখন অবস্থা, এটা কিন্তু বাংলার অবস্থা, এবং আমি বলছি না, আমি এটাতে বলবো একটা পয়েন্ট, ভালো কথা, তুমি যে খবর পেয়েছো আমিও খবর পেয়েছি, তারা কিন্তু বলেছে প্রাইমারিলি তারা বন্ধ করেছে বিকজ তারা তাদের স্টাফদেরকে স্যালারি দিতে পারছে না। ইট ইজ কোয়াইট ন্যাচারাল। এবার যদি আবার ঠিক সেই আগের জায়গায় তারা ফিরে যায়, মানে যেরকম ছিল, বা করোনা প্যান্ডেমিকটা কেটে যায়, তাহলে কিন্তু সেই স্টাফগুলো যারা আজকে মাস্ক বা স্যানিটাইজার বিক্রি করছে তারা কিন্তু আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করবে। কিন্তু গল্পটা হচ্ছে যে করোনার পরে 2 বছর মানুষ কতটা হলে যাবে তার উপর পুরো জিনিসটা নির্ভর করছে। আমি আজকে বলে দিলাম এবং সেটা হলো, সেটা তো নয়। এবার হচ্ছে যদি মানুষ আস্তে আস্তে যেতে শুরু করে এবং জায়গাটা আবার সেম সিচুয়েশনে পৌঁছায় যেখানে ছিল করোনার আগে, তাহলে অসুবিধা কিছু নেই, এটা একটা টেম্পোরারি ফেজ যেটা কেটে যাবে। এবং ওটিটি প্ল্যাটফর্ম ক্যানট বি আ রিপ্লেসমেন্ট ফর থিয়েটার, আইডিয়ালি স্পিকিং, ওকে?
কারণ আমরা ওটিটি প্ল্যাটফর্মে কালকেও আমি রাত্রিবেলা 12:30টায় বসে গুলাবস্তাবো দেখেছি, কারণ কালকে রিলিজ করেছে, ঠিক আছে। কিন্তু আমার আক্ষেপটা হচ্ছে ওই সিনেমাটা আমি কেন হলে দেখলাম না, অত বড় একটা সুন্দর ফটোগ্রাফি ফিল্ম, ওই আক্ষেপটা রয়ে যাচ্ছে, কারণ ওই মজাটাই নষ্ট হয়ে গেছে। টিভিতে আলাদা মজা আছে। হ্যাঁ, আর বড় পর্দা থেকেই কিন্তু স্টার তৈরি হয়, বড় পর্দা থেকেই কিন্তু একটা ডিরেক্টর তৈরি হয়, তো বড় পর্দায় কিন্তু নির্ধারণ করে একজন ভাগ্য। একটা লিমিটেশন আছে, একটা সার্টেন পয়েন্টের পরে গিয়ে এটা কিন্তু বাংলাদেশ, আমি বারবার বলছি বাঙালিদের, কারণ হচ্ছে তুমি আজকে তামিলনাড়ুতে যেদিন খুলবে তার পরের দিন ভোর 4টের সময় আমাকে ফোন করে বলো কি অবস্থা, ওকে, তারা 4টের সময় সেই লাইনটা দিয়েছে আবার। তো এটা বাংলার প্রবলেম, এটা কিন্তু চিরকালই ছিল, আজও আছে, করোনার জন্য আরো বেড়ে যাবে, সত্যি কথা কিছু করার নেই। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি এজ এন ইন্ডাস্ট্রি বম্বেতে বা চেন্নাইতে থাকবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওকে। এবার সেটা বাংলা কি হবে আমিও জানি না, কারণ বাংলার অবস্থা অলরেডি খারাপ ছিল। আমি একটা কথা বলবো, আমি একটা পয়েন্ট বলবো অরিন্দম দাকে। অরিন্দম দা ছবি যেহেতু বানিয়েছে, অরিন্দম দার অনটুল্ড ফ্ল্যাট নাম্বার 609 যথেষ্ট সাকসেসফুল ফিল্ম, উনি ওইভাবেই কাজ করেন, মানে আগে থেকে সবকিছু ভেবে, মানে হয় না যে প্রপার ম্যানেজমেন্টের ছাত্র তো, আর সিএ বলে কথা, চার্টার অ্যাকাউন্টেন্ট, তো উনি আগেই বুঝে যান যে আমি এই অডিয়েন্সটাকে টার্গেট করে এইভাবে কাজ করবো। দ্যাট ওয়াজ আ গ্রেট হিট, অ্যান্ড সবাই দেখেছে, খুব ভালোভাবে দেখেছে, অন্তর্ধানটাও খুব ভালো হবে। তো আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে যদি সবকিছু ঠিক হয়ে যায়, মানে ভ্যাকসিনটা এসে যায়, মানুষ কিন্তু যাবে। কারণ আমি এখন দেখছি কিছু কিছু রেস্টুরেন্টে, আমি তখন রাস্তায় বেরোচ্ছি, গাড়ি নিয়ে সব জায়গায় যাচ্ছি, তো আমি দেখছি আগে গতকাল বলবো না 3-4 দিন আগে রেস্টুরেন্টগুলো একদম পুরো মাছি মারছিল, মানে কোনো কিছুই লোক নেই। আজকে আমি দেখলাম, আজকে থেকে দেখছি কিন্তু লোক ঢুকছে, লোক যাচ্ছে। ইনফ্যাক্ট আমি দেখছি রাস্তায় দাঁড়িয়ে, আমাদের এখানে একটা বেদুইন আছে, তো বেদুইনের লোকে কিন্তু রোল খাচ্ছে, মানে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি ভাবলাম আজকে আমি সোশ্যাল মিডিয়াতে ছবিটা ছাড়বো রাতে, তোমার এটা ভালো। মাছটা খুলে খাচ্ছে, মাছটা খুলেই খাচ্ছে, মাছটা খুলেই খাচ্ছে, রাইট, মাস্কটা খুলে খাচ্ছে, কয়েকজন প্যাক করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট রাস্তাতেও দাঁড়িয়ে কয়েকজন খাচ্ছে, মানে তারা যে কত তৃপ্তি সহকারে রোলটা খাচ্ছে সেটা দেখে আমার সত্যি খুব মনটা ভরে গেছে। মানে সে একটা রোল খেতে পেয়ে সেই লোকটা মনে হচ্ছে, মানে হয় না যে একটা কিছু অ্যাচিভ করেছে। তো আমার মনে হয় সেটা খুব ভালো ব্যাপার। আমার মনে হয় দেখো সবই স্বাভাবিক হয়ে যাবে, অত চিন্তার কিছু নেই। একটা জিনিস মানে ফেজটা যাচ্ছে খারাপ, এরপর আরো খারাপ হয়তো হবে, তারপরে আস্তে আস্তে নেমে আসবে, এটা হবে, কিছু করার নেই। এই সময় আমরা জানি করোনাকে বলা হয়েছে, করোনাকে কোলবালিশ এবং পাশবালিশ বানিয়ে আমাদেরকে কিন্তু ঘুমোতে হবে। করোনা আমাদের জীবনে থাকবে, যেমন আমাদের জীবনে সোয়াইন ফ্লু, টাইফয়েড, ডেঙ্গি, ম্যালেরিয়া, টিভি, যক্ষা এবং বিভিন্ন রোগ আছে, তো সেগুলোর মতনই করোনা একটা রোগ। তো সেটাকে নিয়ে বেশি আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন। মানে আমার কাছে এটাই বক্তব্য, যে আতঙ্কটা মানে ভয় পান, ভয় পেলে আপনি প্রিকশন নেবেন, কিন্তু আতঙ্ক সৃষ্টি করে চারিদিকে রটাবেন না, তাহলে কিছু লোকের না বিজনেস ক্ষতি হবে। আজকে আমি দেখেছিলাম চিকেন, বলা হয়েছিল হঠাৎ প্রথমে যখন করোনা হয়েছিল বলেছে চিকেনের মধ্যে করোনা পাওয়া যায়, যারা চিকেনের বিজনেস করে তাদের মানে 30 টাকা কেজি চিকেন বিক্রি হচ্ছিল। আরে তারা পুরো রাস্তায় পড়ে গেছিল, তারা বলছে ভাই আমি 30 টাকা কেজি চিকেন বিক্রি করছি, আর এখন কিন্তু চিকেনের দাম প্রায় 300 টাকার কাছাকাছি। এটা কিন্তু হয়েছে, যদি না ওরকম ডাউনফলটা হলো তাহলে কিন্তু এই রাইসটা হতো না, এটা বুঝতে হবে। তো আমাদের এখানে একটা সামঞ্জস্য রেখে সবকিছু বলা উচিত। আর আমি দেখেছি যা কিছু হয় একটা প্রাণীর উপর দিয়ে চালিত, একটা চিকেন, ঠিক আছে, অবলা প্রাণী, ওর উপরে করোনা আছে বলে ওর উপর দিয়ে চালিয়ে দাও, ওর কিছু বলার নেই, তো ওকে দিয়ে হবে। আরেকটা হয়েছিল মাছ, বলা হচ্ছিল মাছের মধ্যে করোনা পাওয়া যায়, তো মাছ যারা ব্যবসায়ী তারাও শেষ হয়ে গেছে। মানে যা পারবো আমরা একটা না মিডিয়াকেও বলবো যে আপনারা প্রচার করুন, কিন্তু অথেন্টিক ভাবে প্রচার করুন, কারণ মাছ থেকে কখনো করোনা আসতে পারে না। একটা বলা হয়েছিল মাঝখানে কুকুরের নাকি করোনা হয়েছে, তাকে নাকি টেস্ট করা হয়েছে, টেস্ট করে দেখা যাচ্ছে করোনা নয়, তার এমনি জ্বর হয়েছে। তো মানে এই জিনিসগুলো না প্লিজ রটাবেন না, কারণ তাতে কি হয়, প্রাণী তো একটা অবলা জীব, তো প্রাণীর উপর দিয়ে চালাবেন না ব্যাপারটা। আর এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত, যেটা হাই টাইম। এখন কিন্তু নেচার আমাদেরকে পদে পদে পরীক্ষা নিচ্ছে। করোনার পরে লকডাউনের পর ফল, দেন আমফান ডিজাস্টার হয়েছে, যেটা একটা খুব বড় প্রবলেম। মানে আমাদের এখানে আমরা দেখেছি প্রায় কলকাতাতে 15,500 গাছ শুধু কলকাতায় পড়ে গেছে। তো আমি জানি না অল ওভার অনেক বেশি পড়েছে, আর বহু জায়গা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইলেকট্রিসিটি ছিল না,
মানে খুব বাজে অবস্থার মধ্যে মানুষ কাটিয়েছে। তো এই যে আমফান ডিজাস্টার, তারপর তার আগে করোনার ডিজাস্টার, তারপরে আমরা শুনতে পাচ্ছি পঙ্গপাল, লিউকাস, যেটা আমাদের খেতি বাড়িতে ঢুকে যাচ্ছেন, সেটা কিন্তু একটা বড় ঝামেলা সামনে আসছে। ইভেন আমি দেখেছি কিছু কিছু মানুষ বলছে ওই অস্ট্রেলিয়ান প্লেটটা আমাদের ভারতের সঙ্গে যেটা আছে প্ল্যাটনিক প্লেটটা নাকি নড়ে গেছে, সেই জন্য নাকি সুনামি আসবে। যাই হোক, এটা অনেক দেরির ঘটনা, কিন্তু মানুষ বলছে। তো এই যে প্রত্যেকটা পদে পদে মানুষের সামনে একটা চ্যালেঞ্জ, বুঝতে হবে মানুষকে নেচারকে ভালোবাসতে হবে, গাছ পুঁততে হবে। শুধু সরকার গাছ পুঁততে হবে না, সবাই নিজেদের বাড়িতে গাছ পুঁতুন, সবাই প্লান্টেশন করুন, গো গ্রিন অ্যান্ড গো ক্লিন। বাংলা কথা। আমি যে জায়গাটা মিস করেছিলাম, অরিন্দম দা বলছে উত্তরটা, তোমাকে আমি জিজ্ঞাসা করবো এবং মুন্না ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, খালিক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, যে অন্ত্রপ্রেনারশিপ বা মাল্টিটাস্কিং, মানে কালকে আমি অবশ্য তোমাদের প্রফেশনে অ্যাজ কোনো রিসেশন আসবে না, কারণ অ্যাডভোকেটদের কোনো রিসেশন নেই। অ্যাডভোকেট যদি ভালো হয় তাদের কিন্তু প্রফেশনের রিসেশন নেই, কিন্তু আলাদা প্রফেশনে মানে রিয়েল এস্টেটে থাকলে, আমার একটা আইটি বিজনেস থাকলে, আমার যদি এরকম একটা প্যান্ডেমিক সিনারিও আসে, তো আমি কিন্তু আমার আইটি বিজনেসটা থাকলে সেখান থেকে টাকাটা নিয়ে আমার রিয়েল এস্টেট লাগিয়ে সেই সমস্ত মানুষদেরকে স্যালারি দিতে পারবো। কারণ এই সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কাট অফ আর লে অফ হচ্ছে, তো সেই জায়গাটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো। তো কি মনে হয়, আমি প্রশাসনের কাছে এই প্রশ্নটা নিয়ে যাব, কিন্তু আগে অরিন্দম দা পুরোটা আনসার করবে। আমি যেটা বলছিলাম যে এইটা আমাদের এই মুহূর্তে ভীষণ দরকার, এটা অল্টারনেটিভ কেরিয়ার, সেটা সবার ক্ষেত্রে দরকার, সেটা যে প্রফেশনেই থাকুক না কেন। এবার প্রত্যেকটা যে জায়গায় ডিসিশন, এবং এটা আমি দেখেছি, আমি যখন 2016 অব্দি চাকরিও করতাম, আমাদের অনেক কলিগের আলাদা আলাদা দিল্লিতেই আর কি, তারা আলাদা আলাদা বিজনেস করেন, তারা আলাদা প্রফেশন আছে এবং সাইডে কিছু করতে থাকেন। এটা কিন্তু এটা খুব ভালো প্র্যাকটিস, এবং সেটা কিন্তু বাঙালিরা জেনারেলি করে থাকেন না, এটাই আমার আক্ষেপ। কেন করে থাকেন না? কারণ বাঙালিরা একটু মানে আমরা বলি একটু আরামপ্রিয় জাতি, চাকরি করে এলাম, টাকা পেলাম, চলো গিয়ে বাড়িতে ঘুমোই, এই জিনিসটা করতে গিয়ে কিন্তু আমরা আমাদের বিপদটা দেখে এবার আমরা এখন আমরা বুঝেছি যে বিপদটা কোথায়। এবারে আমরা যদি একটু ঘুম থেকে উঠে আমরা যদি একটা কোনো বিজনেস সেট আপ করি বা অল্টারনেটিভ কোনো কেরিয়ার করে রাখি, সাইড বাই সাইড আপনি বাড়বে, but that will provide a lot of opportunity to a lot of people, এবং সেই জন্য সবাই উপকৃত, ইকোনমিটা বাড়বে এবং সবাই মানে একটা ডিপেন্ডেন্সি থাকবে না, মানি ফ্লো বাড়বে, পারচেজিং পাওয়ার বাড়বে, সবকিছু বাড়বে। মানে খুব দামি পয়েন্ট অরিন্দম দা মেনশন করেছে। আমি একটু প্রশাসনের কাছে, প্রশাসন তোমার কি ক্যামেরাটা অন আছে? আচ্ছা, সবাই কি প্রশাসনকে দেখতে পাচ্ছে? খালিক ভাই আর অরিন্দম ভট্টাচার্য দেখতে পাচ্ছ? আচ্ছা আমি বলছি, আচ্ছা দেখতে পাচ্ছ কি প্রশাসন? না, আমি আমার এটা দেখতে পাচ্ছি না, আমি তোমাদের দেখতে পাচ্ছি। আচ্ছা, বা অরিন্দম দা কি প্রশাসনকে দেখতে পাচ্ছে? না, আমি দেখতে পাচ্ছি না, আমি শুধু প্রোফাইল পিকচারটা পাচ্ছি। এক্স্যাক্টলি, আমার মনে হয় প্রশাসন তুমি মাঝখানে যে দেখো স্কাইপের মাঝখানে একটা ভিডিও অপশন আছে, সেটাকে একটু অন করো, তুমি অ্যাভেলেবল হয়ে যাবে। ইয়েস নাও উই ক্যান সি, রাইট। একদম প্রশাসনকে আমি বলবো যে অন্ত্রপ্রেনারশিপ বা মাল্টিটাস্কিং, যেটা অরিন্দম দা বলছিল, এর পরবর্তীকালে যদিও তোমাদের ওকালতি প্রফেশনে আমি জানি কোনো রকম কোনো রেজিস্ট্রেশন হবে না, বিকজ ওকালতিটা লাগবেই। তো কি মনে হয় যে এর পরবর্তীকালে অভিনেতা হলে একটা ছোট সাইডে মুদিখানা দরকার, একজন রিয়েল এস্টেট কোম্পানি চালালে তার একটা আইটি ইন্ডাস্ট্রি থাকলে বেটার হয় বলে মনে হয়? যে মানে নর্থ পোল সাউথ পোল, যেটা অরিন্দম দা বললো যে হওয়াটাই উচিত। বহু অভিনেতা অভিনেত্রী বোম্বেতে আছে যারা মাল্টিটাস্কিং করছে, তো সেটা আমার কি মনে হয় এর পরবর্তীকালে মানুষদের মধ্যে আসবে। আরেকটা অরিন্দম দা খুব ভালো পয়েন্ট বলেছে, বাঙালিরা হচ্ছে যে চাকরি করব, এই টাকাটা পাবো, চলে এলাম, ঘুমিয়ে বললাম, উড়িয়ে দিলাম, এটা হলে হবে না। মানুষকে কিন্তু ভাবতে হবে নিজেদের জন্য এবং সবার জন্য। কারণ আমি যদি ভাবি 10টা লোকের জন্য, তাহলে আমি বিজনেসটা করলে 10টা লোক কিন্তু উপকৃত হবে, সেটা আমাকে বুঝতে হবে। কি মনে হয় প্রশান্ত মুখার্জি? না দেখো, ঠিক আছে, এটা হয়তো আগামী দিনে এটা নিয়ে মানুষ ভাববে, ঠিক আছে, কিন্তু এটা অনেকটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপর নির্ভর করে বা ইন্ডিভিজুয়াল এর উপর নির্ভর করে। দেখো, তুমি যখন একটা কাজে আছো, এনগেজ আছো, তুমি তো চেষ্টা করবে সেটা তোমার ফুল দেয়ার, তো সেখান থেকে তুমি একটা টাইম শিফট করে অন্য জায়গায় দেওয়া বা আরেকটা করে, এটা ইটস লাইক দু নৌকোয় পা দেওয়া, তোমার চলার মতো ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে। সেখানে কিন্তু লং পিরিয়ডে এটা কতটা সাকসেসফুল হবে এটাও একটা ব্যাপার, কিন্তু কারণ তুমি দেখবে প্যান্ডেমিক সিনারিও হলে কি করবে তাহলে
যদি প্যান্ডেমিক সিনারিওর জন্য দেখো, প্যান্ডেমিক সিনারিওর জন্য ওটা তোমার একটা ইনকাম একটা হয়তো সাপোর্ট দিলো বা কিছু দিলো, দ্যাট ইজ ওকে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে ওটার কি আছে এফেক্ট তোমার? না, আরেকটা তুমি এক্সাম্পল দেই, আমার সঙ্গে রিসেন্টলি শোতে মিস্টার জয়সওয়াল বলে একজন এসেছিলেন, ওনার কিন্তু রিয়েল এস্টেটের বিজনেস আছে, ওনার আইটি বিজনেস আছে, ওনার গ্রানাইটের বিজনেস আছে, আর উনি কিন্তু ওনার কোম্পানিতে যতজন স্টাফ আছে কাউকে কোনো লে অফ তো ছেড়েই দাও, কাট অফও করেনি, ওনাদেরকে ফুল স্যালারি দিয়েছে। কেন দিয়েছে? রিয়েল এস্টেট বন্ধ হলেও ওনার কিন্তু আইটি বিজনেসটা ঠিকঠাক আছে, ভালোই আছে। তো উনি কি করছেন, আইটি বিজনেস থেকে ওই জায়গাগুলোকে সেগমেন্টগুলোকে চালিয়ে নিচ্ছেন। তো কালকে যদি আবার বলছে, কালকে যদি আমার আইটি বিজনেস শেষে আসে, আমার গ্রানাইটের বিজনেস আর রিয়েল এস্টেট বিজনেস থেকে আমি কিন্তু সেটাকে চালাবো। তো মানুষ এটা ভাবতে হ্যাঁ, সন্দীপ যেটা বলছো সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ বিজনেসটাকে ডাইভার্সিফাই করে যাচ্ছে তিনটে জায়গায়। কিন্তু তোমার অরিজিনাল বক্তব্যটা ছিল যে আমি আজকে একটা প্রফেশনে আছি, আমি অন্য প্রফেশনটা নেব কি নেব না, হ্যাঁ একটা অল্টারনেটিভ কেরিয়ার করবো কি করবো না, রাইট? এবার এইখানে যেটা উনিও বলছে, প্রশান্ত যেটা বলছে, কারণ প্রশাসনের অবস্থাটা আমি বুঝতে পারি, কারণ একটা লয়ার যখন একটা প্রফেশনে এনগেজ থাকে তাকে থ্রু আউট পড়াশোনা করে ক্লায়েন্ট ম্যানেজ করে ওকালতিতে কখনো ইনিশিয়েশন আসতে পারে না, আমি ইনিশিয়েশন আসুক এলেও বলছি যে ওদের পক্ষে আলাদা, কারণ একটা বিজনেস বা যাই করি না কেন আমাকে তাকে টাইম দিতে হবে। তার পক্ষে আছে যাদের ব্যবসা এস্টাবলিশড হয়ে রয়েছে, তারাই অন্য ব্যবসার দিকে চলে যাবে। যার একটাই ব্যবসা এস্টাবলিশড হচ্ছে না, কি করে যাবে? আজকে বলো নোটবন্দি যেদিন থেকে হয়েছে পুরো ভারতবর্ষে ব্যবসা খারাপ আছে, তো লোক একটাই ব্যবসা সামলাতে পারছে না, তো অন্য ব্যবসা থেকে যাবে কোথায়? নিজের কালো ধর এটা কতটা সেটাকে এবং এরকম চিন্তা ভাবনাটা রাখবে, এটা আমার একটু ডাউট আছে। আমি কথা বলেছে যে কতটা, কারণ শিফটিং অফ বিজনেস বা অল্টারনেটিভ করাটা কিন্তু ইজি নয়, বাট তারা যদি নিজেদের সেগমেন্টেই একটা কিছু অল্টারনেটিভ ভাবে, আমার মনে হয় মানে ফিউচারের জন্য তাদের ভালো হবে। তাদের মাথায় তারা ভাবুক, কারণ একজন যারা যে চপ বিজনেস করছে, চপের যে, আমি গরিব বিজনেসম্যান দিয়ে বললাম, একজন যে চপ সেলার, যে রাস্তায় বসে চপ বিক্রি করে, সে অল্টারনেটিভে সাইড প্যারালাল কি বিজনেস করলে এই প্যান্ডেমিকের মধ্যে হবে? কারণ সে তো ফুচকা বিক্রি করলে হবে না, মানে ফুচকার চপ তো একই ব্যাপার। তো তাকে এমন একটা কিছু বেচতে হবে যেটা তাকে এই সময় দাঁড়িয়ে সাপোর্ট করতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট যেটা আমার গেস্টরা বললো, যে ভাবাটা দরকার, কারণ এই সময় দাঁড়িয়ে ভাবনাটা দরকার। আর কতটা তারা করতে পারবে সেটাও কিন্তু জানি না আমরা, কারণ ভারতবর্ষের মতো দেশে সত্যিকারের নোটবন্দির পরে কিন্তু প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নোটবন্দির পরে প্রত্যেকটা বিজনেসে কিন্তু কম বেশি এফেক্ট হয়েছে। কি বলবে খালিক ভাই, কি বলবে এটা নিয়ে? এটা নিয়ে তো আমি বলছি বারবার কি নোটবন্দির পর পুরো ইয়ার ইকোনমিক্স খারাপ হয়ে গেছে। কোন লোক যে একটা ব্যবসা করছিল সে ব্যবসাটা তার চালাতে পারছে না। উনি বলেছিলেন কালো ধন নিয়ে এসে সবাই গরিবকে দেবো, 15 লাখ অ্যাকাউন্টে দিয়ে সবার ব্যবসা ঠিক করে দেবো, কিন্তু 15,000 টাকাও কেউ পেলো না, 15 টাকাও পেলো না। তো তুমি চপের ব্যবসা বলো বা কে, ও তো চপের যা ইনভেস্টমেন্ট আছে সেই ওটাই রোজ মালপত্র এনে ওটাই পুরো বিক্রি করতে পারছে না, একটা অল্টারনেটিভ বিজনেসে যাবে কোথায়? এটা যারা খুব হাই ফাই প্রোফাইল লোক আছে তারাই, মানে যে কামিয়ে নিয়েছে, তার বিজনেস এস্টাবলিশড আছে, তারাই 2-3টে অল্টারনেটিভ বিজনেস ভেবে রেখেছে, কিন্তু সব লোকের সম্ভব নেই না, 90% লোকের সম্ভব নেই না। 2-3টে ভাবার দরকার নেই, একটা ভাবলেও মানে আরে একটাও ভাবা যাবে না। যা ইন্ডিয়া নরেন্দ্র মোদী করে দিয়েছে, তোমার যেটা একটা ব্যবসা সেটাও চলবে, সেটাও চলবে না। আমি এটা খুব দামি পয়েন্ট, কারণ নোটবন্দির জন্য বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা সেগমেন্ট। বিশেষ করে সেই সমস্ত মানুষদের ক্ষতি হয়েছে যারা একদম আমাদের গ্রাস রুটে থাকা মানুষ, তাদের কিন্তু খুব 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 কষ্ট হয়েছে। এটা কিন্তু একদম খালিক ভাই ঠিক বলেছে। আমি আরেকটা প্রশ্নে যাব, কিন্তু এবার আমাদের এন্ড ফেজ এসে গেছে, আমরা বলি এটাকে রিল্যাক্সিং ফেজ। আমার অনুষ্ঠানের রিল্যাক্স ফেজে আমরা এসে গেছি। অনেক গুরুগম্ভীর আলোচনা হয়েছে, এবার একটু রিল্যাক্সড আলোচনা হওয়া দরকার রিল্যাক্সিং ফেজে অবশ্যই। আর আরেকটা প্রশ্ন করব, ব্যান্ড কালচারটা সবারই একটা মানে ছোটবেলা থেকে ভাল লাগে, ব্যান্ডের গান এন্ড এভরিথিং। তো যদি তোমাকে বলা হয় চন্দ্রবিন্দু, ফসিলস এর মধ্যে কাউকে সিলেক্ট করতে, তো তুমি কার গান তোমার বেশি ভালো লাগে? ডেফিনেটলি চন্দ্রবিন্দু, কারণ চন্দ্রবিন্দু ছোটবেলা থেকে আমার ভালো লাগে। আর সেকেন্ডলি হচ্ছে যারা লিড সিঙ্গার বা অনিন্দ বা আমাদের উপল বা
হ্যাঁ, এবার চন্দ্রির লেখে গানটা, এবং তিনজনের সঙ্গেই আমার খুব ভালো বন্ধুত্ব আছে, এবং মানে ওদের সঙ্গে এত ভালোভাবে মিশে, এতভাবে অন্যভাবে জানি, মানে এটা পার্সোনাল রিলেশনও খুব ভালো আছে। কিন্তু সেটার জন্য নয়, যখন আলাপ ছিল না আমাদের ফিল্ম জগতের আগে, তখন আমি যখন কলেজ লাইফে পড়েছি, যখন চন্দ্রবিন্দুর প্রথম ওঠে, তখন থেকেই আমি ফ্যান, এবং তখন থেকে তোমার একটা ভালোবাসা এবং ভালো লাগা আছে। তো উত্তরগুলো পেয়ে গেছি। আজকে একটা আমরা লাস্টের দিকে আমাদের রিল্যাক্সিং ফেজে গিয়ে আমরা টকিং স্ট্রেট উইথ সন্দীপে দারুণ কিন্তু প্রশ্ন উত্তর করলাম, বাট আনফর্চুনেটলি আমি মোহাম্মদ খালিক ভাই এবং প্রশান্তকে পেলাম না এই প্রশ্নগুলো করার জন্য, কারণ নেটওয়ার্ক কনজেশনের জন্য তারা বেরিয়ে গেছেন। ইনফ্যাক্ট কোনো জায়গায় ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছে, চার্জের একটা প্রবলেমও হয়, বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক এখন খুব বড় একটা আমাদের বড় ফ্যাক্টর। যেভাবে আমরা নেটওয়ার্কের প্রবলেমকে ডিফিট করে এই শোটাকে করলাম, আমি আশা করব আমরা করোনা প্যান্ডেমিক থেকেও কিন্তু সেভাবে মুক্তি পাবো। এবং আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আই উইল লাইক টু থ্যাংক ইচ ওয়ান অফ ইউ, মিস্টার অরিন্দম ভট্টাচার্য, মোহাম্মদ খালিক ভাই, and obviously Prashant Mukherjee for joining me only at Just News Talking Straight with Sandeep. তোমরা এসেছিলে বলেই কিন্তু এরকম একটা অসাধারণ আমরা সেশন করতে পারলাম, বিভিন্ন রকম ওপিনিয়ন্স এলো এবং মানুষ অনেক কিছু জানতে পারলো। এতে যদি কিছু মানুষ সজাগ হয়, অ্যাওয়্যার হয়, দ্যাট উইল বি দ্য বেস্ট পার্ট। যেটাই হবে কন্ট্রিবিউশন, মানুষকে সজাগ করতে হবে, মানুষকে অ্যাওয়্যার করতে হবে। আরেকটা আমি পয়েন্ট বলবো যে আই উইল লাইক টু থ্যাংক দ্য অডিয়েন্সেস ফর শাওয়ারিং দেয়ার লাভ অ্যান্ড ব্লেসিংস অন মি। তোমরা আছো বলেই আমি আছি, এভাবে চালিয়ে যাচ্ছি কাজ করে। তোমরা মানে জনতাই লাস্ট বাত হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক বা পলিটিশিয়ান হোক বা ক্রিয়েটিভ ফিল্ডে হোক, যেই মানুষই হোক, সেটা ডিরেক্টর হোক বা অ্যাক্টর হোক বা মিউজিক ডিরেক্টর হোক বা সিঙ্গার হোক, আমাদের ফিল্ডে কথা বলছি, বা থিয়েটার আর্টিস্ট হোক, আর বিভিন্ন রকম সেগমেন্টে, প্রত্যেকটা কিন্তু সেগমেন্ট চলে হচ্ছে জনতার উপর। জনতা যতদিন আছে ততদিন আমি থাকবো। জনতা যেদিন বলবে যে না ঠিক আছে চলছে না, সেদিন আবার আমাকে অন্য কিছু বাঁচতে হবে। তো এখন সবাই বলছে খুব ভালো হোস্টিং করছি, নতুন রকমভাবে করছি, তো সেটা ভালো লাগছে সবার। তো দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আমি অডিয়েন্সদেরকে অনেক অনেক ধন্যবাদ দেবো। অ্যান্ড বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আই উইল সে কি আমি যেভাবে অনুষ্ঠানটা শেষ করি, সেটা আজকে 4 জন মিলে শেষ করতে পারছি না, আজকে অরিন্দম দা আমি মিলেই শেষ করব। যে আমরা বলবো একসাথে মিলে উই শ্যাল ওভারকাম, মানে আমি 1 2 3 বলবো অরিন্দম দা, দেন তুমি আর আমি দুজন মিলে বলবো উই শ্যাল ওভারকাম। এবার উই শ্যাল ওভারকাম কি? উই শ্যাল ওভারকাম this pandemic scenario, we shall overcome this economic crisis, we shall overcome this coronavirus pandemic, we shall overcome all the negative association and all the negativities in our life, we shall overcome all the boundaries in our life, we shall overcome the pain, the extreme agony in our life, and of course we shall overcome all the associations which are really really bad for us. So এইগুলোকে আমরা ওভারকাম করব বলেই ভাববো এবং আমরা সেটাকে করেই ছাড়বো। তো এইটা উদ্দেশ্য নিয়ে আমরা উই শ্যাল ওভারকাম বলবো 1 2 3 বলে। আর অবভিয়াসলি আমরা বিশ্বাস করব যে আমরা একটা নতুন পৃথিবীতে খুব শিগগিরই পাবো, যেখানে আমরা সবাই সবার কাঁধে হাত রেখে, কোনো ইগোর লড়াই নয়, কোনো স্টেটাস সিম্বল নয়, কোনো টাকার গরম কেউ কাউকে দেখাবে না। প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা জায়গা আছে, প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটা নিজস্ব জায়গা আছে। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করতে হবে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে। আজকে করোনার লকডাউনের সময় যার যতই টাকা থাকুক সে কিন্তু টাকাটাকে ব্যবহার করতে পারে না, সেটা বুঝতে হবে। মানুষকে এই সময় দাঁড়িয়ে কিন্তু ভাবতে হবে যে আমরা কি সত্যি একটু অহংকার আমাদের মধ্যে বেশি এসে গেছিল, সেই জন্য কীরকম হয়েছে। তো আমি 1 2 3 বলবো আর আমরা উই শ্যাল ওভারকাম করবো। উই শ্যাল ওভারকাম আওয়ার অ্যারোগেন্স অলসো। অ্যারোগেন্স কাউকে দেখাবেন না, সবাই কিন্তু কাছের মানুষ, আর কারোর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না যদি না প্রয়োজন হয়। তো আমার সেটা মনে হয় যে এগুলোকে মেনে মানুষকে এগোতে হবে। ঠিক আছে, তো আশা করি অরিন্দম দা রেডি। তো আমি 1 2 3 বলছি, উই শ্যাল ওভারকাম করি। ঠিক আছে, 1 2 3 উই শ্যাল ওভারকাম। Yes, that is the positivity I expected from my guest. Thank you so much for joining me only at Just News Talking Straight with Sandeep. খুব ভালো লাগলো, তুমি এলে, প্রশায়ন এলো, প্রশান্ত মুখার্জি এলো, দেন মোহাম্মদ খালিক এলো। খুব ভালো লাগলো তোমরা আমার সঙ্গে জয়েন করে এরকম একটা অসাধারণ অনুষ্ঠান করলে। আর আমি দর্শকদের জন্য বলবো, ফর মাই ভিউয়ার্স, আই এম কামিং এগেইন only at Talking Straight with Sandeep with a new episode. আমি আসছি আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সকলের সামনে, সকলের পাশে। ততক্ষণ অবধি stay tuned into Just News Talking Straight with Sandeep. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন ও সবাইকে নিয়ে চলবেন।